সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাইতেছো এই বছর, তোমাদের জন্য মেইনলি আমাদের এই ক্লাসগুলা। আশা করি সবাই ভালো আছো। এবং আমাদের আজকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশনের একেবারে প্রথম যে ক্লাসটা আমরা তোমাদের শুরু করতে চাইতেছি, এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির 24-25 সেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা তোমাদের আজকে সলভ করাবো, ম্যাথ অংশটা। এবং এই ম্যাথ অংশটাতে মেনলি রাজশাহী ইউনিভার্সিটি, তোমরা হয়তো জানো যে পরীক্ষাটা মূলত আহ এখানে দুইটা অপশন থাকে ম্যাথের ক্ষেত্রে। তোমরা চাইলেই সম্পূর্ণ ম্যাথ দেখাইতে পারো বায়োলজির পরিবর্তে, এবং সেইখানে 25টা এমসিকিউ থাকে, এবং বায়োলজি প্লাস ম্যাথ দাগানোর একটা অপশনও থাকে, সেইটাতে ম্যাথ থাকে 12টা। তো আমাদের পুরা যদি প্ল্যানটার কথা বলো, আচ্ছা তোমরা অনেকেই নতুন থাকতে পারো, হয়তো আমার সাথে তোমাদের পরিচয় নাও থাকতে পারে। সো আমি আমার পরিচয়টা একটু দিয়ে দেই, এবং আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে ফেলবো। আমি মোহাম্মদ মশিউর রহমান। আচ্ছা, আমি 20 ব্যাচ, বুয়েটের 20 ব্যাচ। ওকে, দেখো আমরা তোমাদের একটু শুরুতেই প্ল্যানটার কথা বলবো। আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানটার কথা একটু তোমাদের জানাই দেই। দেখো, আমরা মেইনলি তোমাদের শুরুতে দেখানোর ট্রাই করবো যে আসলে রাজশাহী ইউনিভার্সিটি এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টার গুলাতে ফোকাস করতেছে। তোমরা হয়তো জানবা যে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা প্যাটার্ন থাকে। যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলো, ঢাকা ইউনিভার্সিটির একটা নিজস্ব প্যাটার্ন আছে। সাধারণত সেই প্যাটার্নের বাইরে তারা খুব কম যায়, বলতে পারো যে যাই না। সেরকম রাজশাহী ইউনিভার্সিটিরও একটা সুন্দর প্যাটার্ন আছে, তারাও মূলত সেই প্যাটার্নের বাইরে যায় না। আমি যদি তোমাদের বলি যে স্থিতিবিদ্যা একটা চ্যাপ্টার, ম্যাথের সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, দেখো মাত্র কয়টা? একটা। কিন্তু তুমি যদি দেখো যে কনিক্সে 5টা প্রশ্ন আসছে, কনিক্সে 5টা প্রশ্ন আসছে, আর এইদিকে যদি দেখো অন্তরীকরণ যোগজীকরণ থেকে 4টা করে প্রশ্ন আসছে। বুঝতে পারছো? সো তোমাকে এই যে এক এক ভার্সিটির এক এক রকম চ্যাপ্টার থেকে প্রশ্ন করার একটা প্যাটার্ন সবসময় লক্ষ্য করা যায়, এই প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। বুঝতে পারছো? কারণ এই প্যাটার্নটা যদি তুমি ধরতে পারো, তাহলে ওই ইউনিভার্সিটির জন্য তুমি যদি স্পেসিফিক ভাবে ওই ইউনিভার্সিটিকে টার্গেট করে আগাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। যদি তোমার কোনো চ্যাপ্টারে দুর্বলতা থাকে, কিন্তু ওই চ্যাপ্টার থেকেই দেখা যাচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে অনেক বেশি প্রশ্ন আসে, সো তখন তোমাকে অবশ্যই সেই চ্যাপ্টারটা ভালোভাবে করতে হবে। সো এইখানে আমাদের টপিক অ্যানালাইসিস আছে, তোমরা জাস্ট এইটা আমি রেখে দিলেই তোমরা বুঝতে পারবা। খুবই সহজ জিনিস, আমরা জাস্ট ভাগ করে করে দিছি। দেখো, ভেক্টর যেহেতু শর্ট সিলেবাসে ছিল, সো রাজশাহী ইউনিভার্সিটি সার্কুলারে কিন্তু বলাই ছিল যে শর্ট সিলেবাস থেকেই শুধু প্রশ্ন আসবে। তো ভেক্টর যেহেতু শর্ট সিলেবাসের বাইরে ছিল, তো এই জন্য ভেক্টর থেকে আসেনি, বিন্যাস সমাবেশ থেকেও আসলে আসেনি। ফাংশনের লেখচিত্র, তবে দুই একটা প্রশ্ন তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকেও আসলে আসছে, যদিও সার্কুলারে বলা ছিল যে শর্ট সিলেবাস থেকে আসবে। তো এখানে আমরা দেখতেছি যে অন্তরীকরণ যোগজীকরণ খুবই কি বলবো আসলে ইম্পর্টেন্ট। অন্তরীকরণ এবং যোগজীকরণ, তাই না? এবং তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবা, তোমরা প্রশ্নটা দেখার পর আগে নিজেরাই সলভ করার ট্রাই করবা, তারপর আমার সলিউশনটা দেখবা, ঠিক আছে? এরপর যদি আসো যে আমরা সেকেন্ড পার্টের দিকে একটু দেখি। দেখো, এই যে বাস্তব সংখ্যা যোগাযোগ প্রোগ্রাম তোমার আমরা ধরে নিতেছি শর্ট সিলেবাসের বাইরে ছিল। এই যে দেখো, জটিল সংখ্যা বহুপদী এই চ্যাপ্টার গুলা এবং কনিক্স এই চ্যাপ্টার গুলো রাজশাহী ইউনিভার্সিটি অনেক পছন্দ করে। তুমি দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে বহুপদী থেকে অনেক প্রশ্ন আসছে, এবং কনিক্স থেকেও আমি সাধারণত দেখছি যে রাজশাহী ইউনিভার্সিটি যেটাই প্রশ্ন করে কনিক্সে, অন্য আলাদা কোনো ইউনিভার্সিটি, পাবলিক যে ইউনিভার্সিটি গুলা, তারা এত কনিক্স থেকে এত কঠিন প্রশ্নে কখনো যায়নি। রিটেন গুলা বাদ দিয়ে, এমসিকিউর কথা বলতেছি বা ইঞ্জিনিয়ারিং এর কথা বাদ দিয়ে বলতেছি। শুধু ভার্সিটি যদি খেয়াল করো, রাজশাহী ইউনিভার্সিটি কনিক্স থেকে যথেষ্ট কঠিন কঠিন প্রশ্ন করে। তো তোমাকে ওইটা খেয়াল করেই রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশনটা নিতে হবে। ওকে, আমরা এখানে তোমাদের সুবিধার জন্য একটা কাজ করে দিয়েছি যে দেখো, আমাদের প্রথম পত্রের যে দুইটা প্রশ্ন আমাদের
শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, ঠিক আছে। যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি সার্কুলার বলাই ছিল যে হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেবাস থেকে আসবে, তবুও দুইটা প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। বাট সেকেন্ড পার্টে এই সংখ্যাটা হচ্ছে একেবারে জিরো, শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে নাই, ঠিক আছে। তো একটু মাথায় রাখিও এই ব্যাপারগুলা। আর আমাদের হচ্ছে পুরা ভার্সিটি যে হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড টাইম বলো বা যারা ফার্স্ট ভার্সিটি প্রিপারেশন নেবা, সবার জন্যই আসলে আমাদের ভার্সিটির কোর্সগুলো সামনে আসতেছে। আমরা হচ্ছে তোমাদের হচ্ছে সেকেন্ড টাইমদেরকেই অনেক বেশি প্রাধান্য দেব, তোমরা যাতে আগে থেকেই শুরু করতে পারো। আর ফিউচারে হচ্ছে আমরা খুব দ্রুতই হচ্ছে ফার্স্ট টাইমারদের নিয়েও হচ্ছে হচ্ছে নিয়ে আসবো। এখন আসলে আমাদের হচ্ছে একেবারে ভেরি ফার্স্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 24-25 সেশনের নির্ণায়ক থেকে যে প্রশ্নটা আসছে। তো তোমরা ফার্স্ট যে কাজটা করবা, এই তোমরা প্রশ্নটা দেখার পর পজ করে তুমি হচ্ছে আগে সলভ করবা, ঠিক আছে। করে তারপর যদি না পারো দেন হচ্ছে আমার সলিউশনটা দেখবা, ঠিক আছে। সো তুমি হচ্ছে পজ করো, এখনই পজ করো এবং হচ্ছে সলিউশনটা নিজে করার ট্রাই করো। ওকে, আসো দেখো কি বলছে ম্যাথটাতে। বলছে যাচ্ছে এই 1,3 তম যে ভুক্তিটা তার যে অনুরাশি এটা 2 দেয়া আছে, তাহলে x এর মান বের করতে বলছে। সো অনুরাশি বের করা আই থিঙ্ক আমরা সবাই পারি অনুরাশি বের করা। একেবারে এই যে 1,3 তম ভুক্তিটা আসলে আমাদের চিন্তা হবে 1,3 মানে কি আসলে বলতো। আমরা জানি যে হচ্ছে এটা আসলে সারি নির্দেশ করে, আর আমাদের 3টা আসলে কলাম নির্দেশ করে, তাই না। ম্যাট্রিক্সের একেবারে ম্যাট্রিক্স নির্ণায়কের একেবারে বেসিক জিনিস, যে আমি একটা ভুক্তি বা একটা, তাই না, ম্যাট্রিক্স নির্ণায়কের একেবারে বেসিক জিনিস যে 1,3 মানে 1 নাম্বার সারি আর 3 নাম্বার কলামে আছে। সো 1 নাম্বার সারি আর 3 নাম্বার কলামের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে হচ্ছে আমাদের সেই ভুক্তিটা হচ্ছে আসলে 6। তো আমাদের বের করতে বলছে যে 6 এর অনুরাশিটা 2। আমরা জানি যে অনুরাশির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চিহ্নর ব্যাপার নাই। অনুরাশির ক্ষেত্রে শুধুমাত্র তুমি এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে তার তুমি মানটা বের করবা, নির্ণায়ক মানটা বের করবা। সো আমরা যদি 5x22 এইটার মানটা বের করি, তাহলে ওরা বলতেছে যে এই মানটাই হবে আমাদের কত হবে, 2 হবে, কারণ অনুরাশিটা হচ্ছে 2 বলছে। বুঝতে পারছো, 6 এর অনুরাশি বের করতে বলছে। সো 6 বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকি যে অংশটা থাকলো সেইটার মানটা হচ্ছে আমি কি বললাম, 2 বলতেছি। সো দেখো এটার মানটা আসলে আমরা জানি যে হচ্ছে এই 2/2 নির্ণায়কের মান বের করা কোয়াইট সিম্পল। তুমি হচ্ছে এই বরাবর গুণ দিবা, তারপর হচ্ছে এই বরাবর গুণ দিয়ে মাইনাস করে দিবা। সো আমাদের হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10 মাইনাস হচ্ছে আমাদের কত বলতো, টুয়াইস x ইকুয়ালস টু 2। ওকে, তাহলে আমাদের কত আসছে, 10 মাইনাস 2x ইকুয়ালস টু 2। তার মানে আমরা যদি 2x টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 8 ইকুয়াল আসতেছে 2x। সো x এর ভ্যালু আসতেছে আমাদের 4। তো তোমরা অনেকেই হয়তো এটা সলভ করেই ফেলছো, আই থিঙ্ক সবাই এটা পারছো, এটা সবারই পারা উচিত মোটামুটি, খুব এটা আসলে কঠিন বলা যায় না। ওকে, সো এটার অ্যানসারটা আমরা তোমাদের বলেই দিই, তাহলে হচ্ছে অ্যানসারটা হচ্ছে 4। দেখো আমাদের অ্যানসারটা হচ্ছে 4। দেখো অনেক ইজি ইজি প্রশ্ন থাকবে, আবার মাঝে মাঝে হচ্ছে কিছু কঠিন প্রশ্নও পাবা। কঠিন বলতে আসলে তোমার প্র্যাকটিসে না থাকলে কঠিন, বাট তোমার যদি প্র্যাকটিসে থাকে তাহলে তুমি দেখবা যে হচ্ছে সব প্রশ্নই তোমাকে ইজি লাগবে। দেখো নেক্সট প্রশ্নটাতে আমরা যাই। আমাদের কি বলা আছে, এই প্রশ্নটা বলা আছে যে হচ্ছে 2/2 একটা বর্গ ম্যাট্রিক্স এর ai যেটা হচ্ছে i প্লাস জে, যখন এই i নট ইকুয়াল জে, i কে বলতো নট ইকুয়াল জে, আর i যখন ইকুয়াল টু জে হবে তখন হচ্ছে আর আলাদা হচ্ছে একটা কন্ডিশন বলা আছে। দেখো তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা বের করবা। তোমরা জানো সিকিউতে এই টাইপ কিছু প্রশ্ন তোমাদের ছিল না, যে ai যে হচ্ছে 2i প্লাস 3j, এরকম সিকিউতে এই টাইপ প্রশ্ন ছিল। বাট এইখানে একটু জাস্ট ai এর ভ্যালুটা 2টা বলা আছে। মানে মাঝে মাঝে আমরা এরকম ফাংশন দেখতাম না, যে ধরো হচ্ছে এরকম বলছে যে ai যে, দেখো ব্যাপারটা আমি একটু তোমাদের ভালোভাবে বুঝাই। ai যে ইকুয়ালস টু হবে i প্লাস জে, i প্লাস জে এইটা when হচ্ছে i নট ইকুয়াল j, এটা একটা কেস। আর একটা কেস হচ্ছে কি 2i মাইনাস j when i ইকুয়ালস টু j। দেখো এই ব্যাপারটা ai যে আসলে কি মিন্স করে, আমাদের দেখো আমরা ম্যাট্রিক্স যখন শিখি তখনই হচ্ছে আমাদের এই বেসিকটা শেখানো হয়, যে এই যে ভুক্তিগুলা এগুলো হচ্ছে a11 a12 তারপর হচ্ছে a21 তারপর হচ্ছে
2 2। এই যে আমাদের এই বেসিক একটা শেখানো হয় না, এরকম একটা বেসিক শেখানো হয়, ধরো যাচ্ছে আমি ধরলাম এটা এই ম্যাট্রিক্স A11 A12 A21 A22। এই যে A11 কি মিন্স করে আসলে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1। এখানে হচ্ছে 22 মানে কি, i এর ভ্যালু 2, j এর ভ্যালু 2। i হচ্ছে সারি আর j হচ্ছে কলাম। তো দেখো আমাদের ওরা বলতেছে যে 2 by 2 ম্যাট্রিক্সটা তুমি যেটা বের করবা, তুমি i j এর ভ্যালু যদি জানো তাহলে 2 by 2 ম্যাট্রিক্সটা তুমি বের করতে পারবা। এখন দেখো আমরা যদি এই যে A11 এটা কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে দেখো তো এখানে কোন কন্ডিশনটাতে পড়বে। অবশ্যই আমাদের i ইকুয়াল j এই কন্ডিশনটাতে পড়বে A11 বের করতে গেলে। তাহলে এই কন্ডিশনের কোনো একটা ভুক্তি আমি বের করতে গেলে কোনটা ইউজ করব, যে 2i - j আমি এটা ইউজ করব। সো আমার এটা আসলে হবে কি 2 × 1 - 1। এইটা আমি দেখো i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 1 বসাই দিলাম, তাহলে 2 × 1 - 1। এখন দেখো A12 এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কোন কন্ডিশনে যাবে, দেখো i নট ইকুয়াল যে আমাকে এই কন্ডিশনে যাইতে হবে। তো i + j, জাস্ট আমি এখানে কি দেবো i + j। ওকে, তারপরে দেখো A21 এটাতেও কিন্তু আমার কন্ডিশন হবে কোনটা, এই কন্ডিশনটা হবে, কারণ i আর j নট ইকুয়াল। তাহলে এইখানে হবে কি i + j, তার মানে হবে 2 + 1। তারপরে এটাতে আসো A22 তার মানে i ইকুয়াল j, তাহলে আমার এটার ক্ষেত্রে কন্ডিশন হবে 2i - j, তার মানে 2 × 2, তাই না, 2 × 2 - 2। বুঝতে পারছো তোমরা? এই যে এখন আমরা এটা হিসাব করব, দেখো এখন আমরা হিসাব করলে অ্যানসার চলে আসবে। তাহলে 2 - 1 1, তাহলে 1 + 2 হচ্ছে 3, 2 + 1 হচ্ছে 3, আর এখানে 4 - 2 দ্যাট মিন্স 2। এই যে আমাদের দেখো ম্যাট্রিক্সটা চলে আসলো। তাহলে হচ্ছে 1 3 3 2, আমাদের অ্যানসার হচ্ছে 1 3 3 2। সো আমাদের একেবারে ভেরি ফার্স্ট যে হচ্ছে অ্যানসারটা সেটাই আসলে আমাদের সঠিক উত্তর। কি বুঝতে পারছো? আই থিঙ্ক তোমাদের প্রবলেম হওয়ার কথা না। একেবারে হচ্ছে আমি টাইম নিয়ে তোমাদের হচ্ছে অনেক ধীরে সুস্থে বুঝাই দিছি। দেখো যে জাস্ট কন্ডিশনটা তুমি বুঝবা যে আমাদের 2 by 2 বর্গ ম্যাট্রিক্স বলছে, সো এইরকম হবে A11 A12 A21 A22 এইরকম হবে। এখন এই A11 এর ভ্যালুটা কি হবে, ওরা বলতেছে যে A11 তার মানে হচ্ছে i ইকুয়াল j। সো তুমি ওইটা বের করবা 2i - j থেকে, বুঝতে পারছো? তারপর A22 টা ওইখানেও হচ্ছে i ইকুয়াল j, সো তুমি বের করবা এটা থেকে। কিন্তু যেগুলোতে i ইকুয়াল j হবে না সেটা তুমি জাস্ট হচ্ছে i + j করে বের করবা। সেটাই হচ্ছে আমরা ফলো করার ট্রাই করছি। এটাতে আসলে এটা হচ্ছে একেবারে ম্যাট্রিক্সের শুরুর দিকের যে আলোচনাগুলো হচ্ছে আমরা মাত্রা দিয়ে হচ্ছে কিছু এমসিকিউ বোর্ডেও তোমরা করে আসছো। সো আগে নিজে ট্রাই করো যে এটা নিজেরা করতে পারবা কিনা, তারপর হচ্ছে আমার সলিউশনটা দেখো। দেখো এখানে মেইনলি হচ্ছে কি গুণের ব্যাপার একটা লাগে আর হচ্ছে যোগের ব্যাপার একটা লাগে। তো আমরা এটা খুব ইজিলি সলভ করতে পারি। এই যে একটা ব্যাপার এখানে দেখো a + b এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর সাথে সি ম্যাট্রিক্স গুণ করা হয়েছে, তাই না? তো যখনই তুমি হচ্ছে আসলে যোগ করবা, এই যে a + b এর ট্রান্সপোজ এটা বলা আছে, তাই না? এই যোগ করলে দুইটা ম্যাট্রিক্স যোগ করলে কখনোই কিন্তু তাদের মাত্রাটার চেঞ্জ হয় না। বুঝতে পারছো? দুইটা ম্যাট্রিক্স যোগ তুমি তখনই করতে পারবা যখন তাদের মাত্রাটা সেম হবে। এখন এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা গেছে, তার মানে এদের যে যোগফলটা তার মাত্রাটাও আসলে কি এদের যে কোনো একটার মাত্রার সমান, কারণ যোগ করা যাবে যদি তাদের মাত্রাটা কি হয়, সেম হয়। তাহলে দেখো আমাদের কি বলা আছে, এর মাত্রাটা কত বলতো, এর মাত্রাটা হচ্ছে 5/4, এর মাত্রাটা 5/4। সো বি এর ট্রান্সপোজ এর মাত্রাটাও আসলে 5/4। এই যে দেখো 4/5 ছিল, যদি ট্রান্সপোজ করি আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তার মাত্রাটা উল্টা হয়ে যায়। সো বি এর মাত্রা ছিল 4/5, বি এর ট্রান্সপোজের মাত্রা হয়ে গেছে কি 5/4। সো দেখো আমি এখানে একটু বলে দিই যে 5/4 এটা ছিল, আর বি এর ট্রান্সপোজ করলে আসলে কি হয়ে গেছে 5/4। তো দুইটা সেম মাত্রার ম্যাট্রিক্সকে যোগ করা যায় এবং যোগ করার ফলে তাদের মাত্রার কোনো চেঞ্জ হয় না। সো এদের মাত্রাটা আসলে আসলে 5/4। এখন আসো আমাদের পরের যে কেসটা, পরের কেসটা কি, যে এই জিনিসটার সাথে আমি হচ্ছে সিটাকে গুণ করছি। সো দেখো সি এর মাত্রাটা আমি একটু লিখে ফেলি। সি এর মাত্রাটা হচ্ছে আমাদের কত বলতো, সি এর মাত্রাটা এই যে লাস্ট সেটা হচ্ছে 4/3। এখন আসো এই যে এই পুরা ম্যাট্রিক্সটার সাথে আমি যদি কোনো একটা ম্যাট্রিক্স গুণ করি, গুণ করার শর্তটা হচ্ছে আমাদের যে এই ম্যাট্রিক্সটার কলাম আর এই ম্যাট্রিক্সটার সারিটা ইকুয়াল হইতে হবে। ঠিক আছে? সো দেখো আমাদের গুণটা করা যাবে, এর সারি আর এর কলাম হচ্ছে ইকুয়াল।
এখন এই গুণ করার ফলে মাত্রা কত আসবে সেটা হচ্ছে আমরা এইভাবে বের করি যে a প্লাস বি এর ট্রান্সপোজ এর সাথে আমি যদি সি গুণ করি তাহলে এর মাত্রাটা কি হবে, এই যে সমান অংশটা বাদ যাবে, বাদ গিয়ে বাকি যে অংশটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এই যে সমানটা বাদ যাবে 5:3 হবে অ্যান্সার। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝছো, আসলে অনেক টাইম নিয়ে বুঝাইলাম, এটা আসলে টাইমের ব্যাপার না, তোমাদের একটু মনে রাখতে হবে যে গুণের যে ব্যাপারটা আমি এইভাবে আরেকবার লিখে দিই। ধর যে হচ্ছে এক্স একটা ম্যাট্রিক্স, সরি দেখো আমি বললাম যে হচ্ছে এক্স একটা ম্যাট্রিক্স, এর মাত্রা হচ্ছে এম বাই পি, আর ওয়াই একটা ম্যাট্রিক্স, এর মাত্রা হচ্ছে পি বাই এন। ওকে, তাহলে আমরা যদি এদের গুণ করি এক্স ওয়াই, এদের মাত্রাটা হবে আমাদের এম বাই এন। আই থিঙ্ক তোমরা বুঝছো, এই যে সেম যে অংশটা সেটা হচ্ছে বাদ চলে যাইতেছে, এবং এটা সেম হইতে হবে মাস্ট, না হলে আসলে গুণটা করাই যাবে না। ঠিক আছে, তাহলে এম বাই পি, পি বাই এন, এদের মাত্রা হবে এম বাই এন। সেম জিনিসটাই আমরা অ্যাপ্লাই করছি। আর যোগের ক্ষেত্রে মাত্রা চেঞ্জ হয় না, এটা তোমরা আই থিঙ্ক সবাই পারো, যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রাটা চেঞ্জ হয় না। ওকে, সো এই টাইপের প্রবলেম একটু চিন্তা ভাবনা করবা। এখন আসলে আমরা হচ্ছে সরলরেখা অংশে চলে আসছি। সরলরেখা থেকে আমাদের যে ফার্স্ট প্রশ্নটা সেটা হচ্ছে সমরেখ রিলেটেড। তো সমরেখের ম্যাথগুলা বেশ কয়েকটা নিয়ম আছে। দেখো বলা আছে 3টা বিন্দু কে দিয়ে দিয়েছে, ডিরেক্ট বিন্দুগুলো দেয় নাই, বলছে যদি এই বিন্দুগুলা সমরেখ হয় তাহলে কে এর মানটা কত হবে। ওকে, তাহলে সমরেখ এই যে বলেই দিছে সমরেখ, তাহলে কে এর মান বের করতে বলছে। এখন আসো এই যে সমরেখের ম্যাথগুলো তুমি দুইটা নিয়মে করতে পারো। একটা হচ্ছে সমরেখ যখনই হবে, ধরো যে সমরেখ ব্যাপারটা আসলে কি বলতেছে, যে এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু। এখন আমি যদি এই বিন্দুগুলোকে এ বি সি বলি, এ বি সি বলি, ধরো হচ্ছে আমি এটাকে বললাম এ বি আর হচ্ছে সি। এখন এই সমরেখ হওয়া মানে আসলে এরা সবাই একই রেখা আছে, তাহলে একটা রেখার যে ঢাল সেই ঢালটা তো একটাই, আলাদা আলাদা তো ঢাল আসে না। তো আমরা একটা ইউজ করতে পারি ঢালের কনসেপ্ট। ঢালের কনসেপ্ট আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এ বি এর ঢাল, এ বি এর ঢাল ইকুয়ালস টু হবে বিসি এর ঢাল। জাস্ট 3টা পয়েন্টকেই আমরা একটা কন্ডিশনে নিয়ে আসবো। তুমি আলাদা চাইলেও ধরতে পারো, তুমি ধরতে পারো এ বি এর ঢাল ইকুয়াল এসি এর ঢাল, বা তুমি ধরতে পারো যে হচ্ছে বিসি এর ঢাল ইকুয়াল হচ্ছে এসি এর ঢাল, তোমার ইচ্ছা, বাট 3টা পয়েন্টকে একটা রিলেশনের মধ্যে নিয়ে আনবা। তো আমরা আগে ঢাল দিয়ে করি, তারপর আরেকটা হচ্ছে বিকল্প মেথড আছে সেটাও আমরা বলবো। তো এ বি এর ঢাল তুমি যদি বের করো, দেখো ঢালের যে ফর্মুলা সেটা আমরা জানি সবাই আই থিঙ্ক, ঢালের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, ঢালের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো এখন আসো এ বি এর ঢাল, তার মানে y2 মাইনাস y1, তাহলে দেখো -5 মাইনাস 2 হবে। তাহলে আমরা এটা করি -5 মাইনাস 2 ডিভাইডেড বাই, দেখো আমাদের হচ্ছে x2 মাইনাস x1, সো 0 মাইনাস মাইনাস কে, তার মানে এখানে আসলে কে চলে আসবে 0 প্লাস কে। দেখো তোমাদের সুবিধাতে আমি একটু ডিটেলস লিখি। এরপরে আসো, এরপরে আমাদের কি বলা আছে যে বিসি এর ঢাল, তাহলে বিসি দেখো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এদের ঢাল, তার মানে 3 মাইনাস মাইনাস 5, তার মানে 3 প্লাস 5। ঠিক আছে, তারপর আসো 2 মাইনাস কে, 2 মাইনাস কে, ঠিক আছে 2 মাইনাস কে মাইনাস 0। সো এইটুকু এখন তুমি যদি সলভ করো তাহলেই তোমার কে চলে আসবে। তাহলে দেখো আমাদের আসতেছে -7 বাই কে ইকুয়ালস টু, একটু আমি বাড়াই নেবো, -7 বাই কে ইকুয়ালস টু আমাদের আসতেছে কত বলো তো, 8 বাই 2 মাইনাস কে। এই তো এখন সিম্পলি তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 8k ইকুয়ালস টু আমাদের কত আসতেছে বলো, 8k ইকুয়ালস টু আমাদের -14 প্লাস 7k। তো 7k কে যদি আমি এখন এই দিকে নিয়ে আসি তাহলে আমার আসতেছে k ইকুয়ালস টু -14। ওকে, দেখো 7k আমি এই দিকে নিয়ে আসলাম, তাহলে 8k মাইনাস 7k, তার মানে k ইকুয়ালস টু আসলো আমাদের -14। তো আই থিঙ্ক তোমাদের কনফিউশন থাকার কথা না, জাস্ট ঢাল ইকুয়াল ধরবা তাহলে হচ্ছে কে এর ভ্যালু চলে আসবে। এই টাইপের ম্যাথ তোমরা এসএসসি তেও করছো, আই থিঙ্ক অনেকগুলো ম্যাথ করছো। এই ঢালের কনসেপ্ট বাদ দিয়ে আরেকটা কনসেপ্ট ইউজ করা যায়, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু এরা একই রেখায় আছে, তুমি যদি এদেরকে নিয়ে একটা ত্রিভুজ তৈরি করো তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। তো তুমি চাইলে 3টা বিন্দু দেওয়া থাকলে তোমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, ওই যে x1 x2 x3 x1 y1 y2 y3 y1। সো তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে সেটাকে যদি 0 ধরো তাহলেও কে এর ভ্যালুটা চলে আসবে। ওকে, তো আমরা সেটা দেখাবো না, জাস্ট বলে দিলাম, তোমরা চাইলে করে দেখতে পারো। এইটাতে আসো, আমাদের কি বলছে
যে এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0 একটা সরলরেখা, আর একটা আছে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0 আর একটা সরলরেখা। এখন বলছে কি যে এই রেখা দুইটি ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করো। দেখো তোমাকে এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে এই ম্যাথগুলো করার জন্য, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এই যে রেখাটা তার আমরা সরলরেখাটা যাতে আঁকতে পারি, তার যে গ্রাফটা সেটা যাতে আঁকতে পারি, এটা আমরা এইভাবে শিখাইছিলাম যে এক্স থেকে এ অংশ কাটবা, ওয়াই থেকে বি অংশ কাটবা, কেটে তারপর হচ্ছে এইভাবে যোগ করে দিবা, তাহলে সরলরেখাটা হয়ে যাবে। এখন এই যে এ আর বি এগুলা প্লাস নাকি মাইনাস, এ আর বি প্লাস নাকি মাইনাস সেটার উপর ডিপেন্ড করে তোমাকে আসলে এই বিন্দুগুলা উপরে বা নিচে এইভাবে দিতে হবে। তো আমি যদি এই ম্যাথে এক্সাক্ট আসি তাহলে দেখি আমাদের ফার্স্ট যে সরলরেখাটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, আমি এটাকে ওই দিকে নিয়ে গেলাম, মাইনাসে করলাম। এখন দেখো আমি যদি এটার সাথে মিলাইতে চাই তাহলে আমার ডান দিকে 1 লাগবে, তাহলে আমি কি করলাম, মাইনাস এ দিয়ে ভাগ দিয়ে দিলাম সবাইকে, যাতে করে আমার কি আসে 1 আসে। ওকে, যাতে করে আমার হচ্ছে 1 আসে। এখন আসো আমি যদি গ্রাফ আঁকি এই রেখাটার, যদি এখন আচ্ছা আমি কি আঁকি, গ্রাফ আঁকি, তাহলে আমার গ্রাফটা কেমন আসবে। দেখো আমি হচ্ছে এখন এই রেখাটার গ্রাফ আঁকতে চাইতেছি। এই রেখাটার আমি গ্রাফ আঁকতে চাইতেছি, তাহলে দেখো তো এই এক্স আর ওয়াই এর নিচে দুইটা যে অংশ এই দুইটাই কি আমার নেগেটিভ না, সো দুইটাই আমি দেখতেছি নেগেটিভ, সো এক্সটা হচ্ছে নেগেটিভ থেকে এ অংশ কাটবে, যে নেগেটিভ থেকে এ অংশ কাটলো মানে মাইনাসে তুমি চিন্তা করতে পারো, ওয়াইটা হচ্ছে নেগেটিভ থেকে কত অংশ কাটবে, এ অংশ কাটবে। তাহলে আমার রেখাটা কোনটা হবে, আমার রেখাটা হবে, আমি একটা সলিড লাইন নেই, আমার রেখাটা হবে এই দিক থেকে এরকম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই রেখাটা আমি হচ্ছে পেয়ে গেলাম, এই রেখাটা হচ্ছে আমি পেয়ে গেলাম, একটু বাড়াই দেই, ওকে ফাইন, আমরা এই রেখাটা পেয়ে গেলাম। এখন আসো আমাদের পরের যে আরেকটা রেখা সেটা নিয়ে আমরা একটু দেখি। এর পরের রেখাটা আমাদের কি বলা আছে, বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, আমি লিখতে পারি মাইনাস এ পরের রেখাটা। তাহলে আমি যদি সেম আগের মতো এক্স টু ওয়াই বাই, এখানে কি হয়ে যাবে দেখো তো, মাইনাস মাইনাস কেটে গিয়ে কি হবে, শুধু এ হবে, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গিয়ে শুধু এ হবে। তাহলে এখনকার গ্রাফটা যদি তুমি আঁকতে চাও তাহলে দেখো তোমার এখনকার পয়েন্ট গুলো আসলে কি কি, এক্সটা থেকে নেগেটিভ তার মানে এই পয়েন্টটাই হবে, আর ওয়াইটা থেকে পজিটিভ, সো এই দিকে এখন তোমার পয়েন্টটা হবে এ। তো দেখো আমাদের এখনকার যে এই রেখাটার যদি গ্রাফ আঁকতে চাও তাহলে এক্সট্রা নেগেটিভ সো এই পয়েন্ট, আর ওয়াইটা পজিটিভ সো এই পয়েন্ট, সো এখনকার গ্রাফটা হবে এইরকম, মানে সরলরেখার যে, তাহলে দেখো এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা ওয়াই অক্ষের সাথে আমাদের একটা ত্রিভুজ তৈরি করছে না, দেখো ওয়াই অক্ষের সাথে আমাদের একটা ত্রিভুজ তৈরি করছে, এই যে ওয়াই অক্ষ, আমাদের এই যে ওয়াই অক্ষ, সো এইটার সাথে আমাদের একটা ত্রিভুজ তৈরি করছে। এই যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি দেখো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা, এই যে এইটা তুমি জানো এইটা হচ্ছে এ, আর এগুলো হচ্ছে এ, এটা হচ্ছে এ, তাহলে দেখো তো এই ত্রিভুজটার তুমি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা যদি ইউজ করো তাহলে কি ক্ষেত্রফলটা বের হয়ে যায় না। তাহলে ক্ষেত্রফল আমাদের কি হবে, ক্ষেত্রফল বলো আমাদের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আমাদের হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা। তাহলে দেখো আমাদের হাফ গুণন ভূমিটা আমাদের কত, দেখো তো এই যে এইটা আমাদের ভূমি না, এইটা কিন্তু হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমিটার দৈর্ঘ্য আসতেছে কত, এ আর এ, তার মানে হচ্ছে 2a, আর উচ্চতা দেখো আমাদের উচ্চতাটা এইটা না এইটা, তাহলে উচ্চতাটা হচ্ছে আমাদের এ। তাহলে দেখো আমাদের ফাইনালি কত আসে, এই যে 2 আর হাফ কেটে যায়, এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার আসে। ওকে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে এ স্কয়ার। আই থিঙ্ক তোমাদের এখন ধারণা হচ্ছে সবার ক্লিয়ার হয়েছে। দেখো একটু তোমরা যদি শেখো তাহলে মানে পরীক্ষা হলে দ্রুত করতে পারবে, আমি জাস্ট তোমাদের টাইম নিয়ে নিয়ে ব্যাপারগুলো বুঝাইলাম, কারণ এইটা আসছে তার মানে যে সবসময় এইটাই আসবে এরকম না, এর পরবর্তীতে আলাদা আরেকটা আসতে পারে। সো জাস্ট টাইম নিয়ে তোমাদের এই গ্রাফ আঁকাটা শিখাইলাম, যে এই যে রেখাগুলোর তোমরা গ্রাফটা এঁকে কিভাবে হচ্ছে এই টাইপের যে ক্ষেত্রফল রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারো। ওকে, সো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই, তোমরা অবশ্যই আগে নিজে করার ট্রাই করবা, তারপর হচ্ছে সলিউশনটা দেখবা।
দেখো আমাদের এই প্রশ্নটাও হচ্ছে একেবারে সেম, তুমি জাস্ট যদি গ্রাফটা আঁকতে পারো তাহলে তুমি প্রবলেমটা হচ্ছে সলভ করে ফেলবা। তো দেখো কি বলছে, আর আমি এটার হচ্ছে শর্টকাটও শিখাবো যাতে হচ্ছে গ্রাফ না এঁকেই তুমি করে দিতে পারো, কারণ গ্রাফ আসলে সবসময় আঁকাটাও খুব একটা ভালো কাজ না। আমি যদি এখানে হচ্ছে তোমাদের গ্রাফটা এঁকে তারপর বলে দিয়ে করাবো। দেখো আমি হচ্ছে গ্রাফ আঁকলাম, এক্স ওয়াই নিয়ে নিলাম। আমাদের এখন এখানে কি বলছে সেটা হচ্ছে আমাদের দেখার পালা। বলছে যে হচ্ছে এক্স বাই 6 আর ওয়াই বাই 5 ইকুয়াল 1 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করো। সো আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এইটার গ্রাফ আমরা খুব ইজিলি আঁকতে পারি। সেটা হচ্ছে এটা এ, এটা বি, আর রেখাটা হবে এটা। তো আমরা এইখানেও চিন্তা করি, তাহলে এ এর ভ্যালুটা হচ্ছে আমাদের 6, তাহলে এইখান থেকে আমরা 6 নিলাম। আর বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 5, তাহলে এখান থেকে 5 নিলাম। সো আমাদের রেখাটা হবে এরকম। ওকে, তোমরা একটু নিয়ে নিও। তাহলে আমাদের রেখাটা হবে এরকম। এখন দেখো তো অক্ষদ্বয়ের সাথে এটা কি একটা ত্রিভুজ তৈরি করছে না? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো এই ত্রিভুজটার ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 5, তাই না? তো আমাদের এখানকার ক্ষেত্রফল হবে কত, হাফ গুণন 6 গুণন 5। ওকে, তাহলে আমাদের কত আসতেছে, 30/2, তার মানে হচ্ছে আমাদের 15 আসতেছে। এই যে 15 আসতেছে। কি বুঝছো তোমরা? দেখো একেবারে সিম্পল, তুমি যদি হচ্ছে গ্রাফ দিয়ে চিন্তা করো, একেবারে সিম্পল। এখন আমি তোমাদের জাস্ট বলে দেবো, সবসময় এইভাবে গ্রাফ আঁকার আসলে দরকার নাই। তুমি কি করবা, তুমি এটা মনে রাখবা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এই যে আমাদের হচ্ছে রেখাটা, এইটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করবে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি, হাফ মডুলাস অফ এবি। এটা দিয়ে তুমি বের করবা হাফ গুণন মডুলাস অফ এবি। তার মানে এটার অ্যান্সার হবে কত, হাফ গুণন 6 গুণন 5। ঠিক আছে, হাফ গুণন 6 গুণন 5, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 15। সো এটা মুখস্থ রাখবার, আমি মডুলাস দিয়ে দিছি, তার মানে এখানে প্লাস মাইনাস ভ্যালু যদি থাকে ক্ষেত্রফল বের করার সময় তুমি আসলে বলবা পজিটিভ ভ্যালু। ওকে, তুমি বলবা পজিটিভ ভ্যালু। এবার আসো পরের প্রশ্নটাতে। এইটাতে হচ্ছে গ্রাফ আঁকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের রেখা আছে, এই যে এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 4, তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল 8। বলছে যে এই রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের একটা কর্ণের ঢাল হবে, একটা কর্ণের ঢাল মানে অপশনে বলা আছে যে একটা কর্ণের ঢাল কত হইতে পারে। তো দেখো আমাদের আমি যদি হচ্ছে আগে চিন্তা করি যে হচ্ছে রেখাটা কিরকম হইতে পারে। দেখো আমাদের এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস। এখন আসো যে হচ্ছে রেখাগুলা আমি দেখি যে রেখাগুলা কি হবে। আমাদের বলছে যে এক্স ইকুয়াল 1 রেখা। দেখো এক্স ইকুয়াল 1 রেখা, এই যে এক্স ইকুয়াল সামথিং, এই রেখাগুলো আসলে কি, এগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। মানে এক্স ইকুয়াল সামথিং, এই যে এক্স ইকুয়াল সামথিং, এটা আসলে ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাইতেছে। এক্স ইকুয়াল 1, তার মানে এই রেখাটা আসলে হবে এইটা, এক্স ইকুয়াল 1। তারপর আসো আমি এটা বলে দেই যে এটা হচ্ছে এক্স ইকুয়াল 1। আশা করি এটা সবাই বুঝবা যে এক্স ইকুয়াল 1 রেখা মানে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ডান দিকে। তারপর আসলে এক্স ইকুয়াল 5, তাহলে এক্স ইকুয়াল 5 দেখো আরেকটু ডান দিকে চাপবে, তাহলে এক্স ইকুয়াল 5 হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, এই যে এক্স ইকুয়াল 5। তাহলে আমাদের এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়াল 5। ওকে, এক্স ইকুয়াল 5। এবার আসলে আমরা পরের রেখাগুলোতে যাই। পরের রেখাটা কি, একটা আছে ওয়াই ইকুয়াল 4। ওয়াই ইকুয়াল 4, ওয়াই ইকুয়াল সামথিং মানেই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, প্লাস হলে উপরে, এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ওয়াই থেকে এই যে 4, ওয়াই ইকুয়াল 4 মানে এক্স থেকে 4 একক হচ্ছে উপরে। তাহলে আমি হচ্ছে এটা হচ্ছে দিয়ে দিই। তাহলে আমাদের হচ্ছে ধরো যে এইটা হচ্ছে আমাদের কত বলতো, এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 4। এখন আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে y ইকুয়ালস টু 8। তাহলে দেখো তো y ইকুয়ালস টু 4 যদি আমি এটাকে বলি, তাহলে y ইকুয়ালস টু 8 হবে আরেকটু উপরে। সো আমি জাস্ট ধরে নিলাম যে এইটা। আচ্ছা সরি, আমরা হচ্ছে এটা একটু কালার ইউজ করি। এইটা হচ্ছে আমাদের কত বলতো, y ইকুয়ালস টু 8। ওকে, তাহলে দেখো আমরা চারটা রেখা আঁকছি। এই যে এই দুইটা রেখা x ইকুয়াল 1, x ইকুয়াল 5, একটা y ইকুয়াল 4, y ইকুয়াল 8। এই যে আমাদের একটা চতুর্ভুজ তৈরি হলো না,
এই চতুর্ভুজটার তোমাকে ক্ষেত্রফল বের করতে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে এই চতুর্ভুজটার কর্ণের ঢাল বের করো, বা এই চতুর্ভুজটার কর্ণের সমীকরণ বের করো, অনেক কিছু বলতে পারে। সো এখন আসি আমাদের কাজে। আমাদের কাজ কি দেখো, এই চতুর্ভুজটার শীর্ষগুলা যাতে তুমি ফাইন্ড আউট করতে পারো, তাহলেই তুমি যে কোনো কিছু বের করতে পারবা। তাহলে দেখো এই যে শীর্ষটা, এইটা আছে বিন্দুটা কি হবে? দেখো তো আমি বলছি না y ইকুয়ালস টু 4, এই রেখাটাতে y ইকুয়ালস টু 4 সব জায়গায়। তো এই শীর্ষটার যে y এর ভ্যালুটা সেটা অবশ্যই 4 হবে। আর x এর ভ্যালুটা দেখো, আমি বলছি আবার যে এই রেখাটাতে সবাই হচ্ছে কি x ইকুয়ালস টু 1, তো আমার এটা হবে 1। বুঝতে পারছো? সো এই পয়েন্টটা আমার হবে 1,4। তারপর এটা দেখো, এটাও আমার কিন্তু 4 থাকবেই, কারণ এই যে 4, y ইকুয়ালস টু 4। x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালুটা আমার এই রেখার যে x এর ভ্যালু সেটা হচ্ছে 5, তাহলে এটা হবে 5। তাহলে এই পয়েন্টটা 1,4, এটা হচ্ছে 5,4। সেম ভাবে তোমরা জাস্ট সলিউশন চিন্তা করতে পারো যে এগুলো হচ্ছে আমরা জাস্ট সলিউশন বের করতেছি x y এর, ঠিক আছে? তাহলে দেখো এইটা আমার কত হবে? এটা হবে আমার x এর ভ্যালু 1, আর y এর ভ্যালু হচ্ছে আমার পরের যে y এর ভ্যালুটা অর্থাৎ 8, তাহলে 1,8। তারপরে দেখো আমাদের এইটা, এটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 5, আর y এর ভ্যালু হচ্ছে আমাদের 8। ঠিক আছে? এই যে তুমি 4টা পয়েন্ট যখনই পেয়ে যাবা তখন তুমি আসলে সবকিছু বের করতে পারবা। তোমাকে বলছে যে একটা কর্ণের ঢাল কত হবে। তো দেখো এখানে কর্ণ কিন্তু দুইটা, এই যে এইটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। সো আমরা দেখি যে ঢাল, তুমি হচ্ছে দুইটারই ঢাল বের করবা। তো আমি যদি এইভাবে বলি যে এটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে দুইটা কর্ণ। আমরা আগে বের করি হচ্ছে এসি এর ঢালটা বের করি। তাহলে দেখো এসি এর ঢাল, এসি এর যে ঢালটা সেটা কত হবে? তাহলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে আমাদের এখানে দেখি y2 মাইনাস y1 টা কত হয়? তাহলে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 8 আর হচ্ছে 4, তাহলে 8 মাইনাস 4। আর x এর ভ্যালু আমাদের দেখো 5 আর হচ্ছে 1, তার মানে 5 মাইনাস 1। তাহলে আমাদের আসছে 4/4, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কত আসছে বলো তো? 4/4, তার মানে 1। তাহলে দেখো এসি এর ঢালটা একটা কর্ণ, এসি হচ্ছে একটা কর্ণ, তার ঢাল আসছে 1। তো আমরা ডিরেক্ট হচ্ছে এটাই অ্যান্সার দাগায় দিয়ে দেবো যে এসি একটা কর্ণ, আমরা দেখতেছি ওর ঢাল আসতেছে 1, সো একটা কর্ণের ঢাল কত? 1। তুমি যদি এখন এই যে বিডি কর্ণটার ঢাল বের করো, তাহলে দেখো কত হবে তোমার বিডি কর্ণটার ঢাল? তোমার হচ্ছে 4 মাইনাস 8, তার মানে হচ্ছে -4, আর 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 4। তাহলে -4/4, এটা আসলে তোমার -1 চলে আসবে। তো একটা কর্ণের ঢাল +1, একটা কর্ণের ঢাল -1। তো তুমি হচ্ছে -1 অপশনে নাই, সো একটা কর্ণের ঢাল তুমি হচ্ছে 1 দিয়ে দিবা। বুঝতে পারছো? সো এই যে গ্রাফ আঁকা যদি তুমি জানো তাহলে হচ্ছে তোমার আসলে প্যারা হবে না, যদি হচ্ছে তুমি গ্রাফ আঁকানো। এবার আসো বলছে আমাদের বৃত্তের প্রশ্ন। বৃত্তের প্রশ্ন আমাদের কি বলছে? যে কোন বৃত্তের কেন্দ্র 5,3, তার একটা ব্যাসের একটা প্রান্ত দেয়া আছে, তাহলে অপর প্রান্তের স্থানাঙ্কটা কত হবে? দেখো আমাদের এটা আমরা খুব ইজিলি করতে পারবো। ধরা যাচ্ছে এরকম একটা কেস, এই কেন্দ্রটা আমাদের দেয়া আছে, তাই তো? কেন্দ্রটা হচ্ছে আমাদের কত? 5,3। কেন্দ্রটা যদি আমাদের দেয়া থাকে আর ব্যাসের এক প্রান্ত, এই যে ব্যাসের এক প্রান্ত আমি এটা ধরলাম, এটা আমাদের 5,-5। তো দেখ এই পয়েন্টটাকে যদি আমি হচ্ছে এক্স ওয়াই ধরি, তাহলে আমরা মধ্যবিন্দুর একটা সূত্র শিখছিলাম, তাই না? আর আমরা তো জানি যে হচ্ছে ব্যাসের মধ্যবিন্দুটাই আসলে কি, ব্যাসের মধ্যবিন্দুটাই আসলে কেন্দ্র, এই যে ব্যাসের মধ্যবিন্দুটাই আসলে কেন্দ্র। তাহলে আমাদের এই এ বি, এই পয়েন্ট দুইটার মধ্যবিন্দুটা হচ্ছে সি, তাই না? এ বি যে পয়েন্ট দুইটা, এটার মধ্যবিন্দু হচ্ছে সি। ওকে, তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে x প্লাস 5/2 ইকুয়ালস টু 5, তাই না? এই যে আমাদের এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আসলে আসবে এইটা। ওকে, তাহলে আমাদের x এর ভ্যালুটা কত আসে? তাহলে x এর ভ্যালুটা আসতেছে আমাদের 10 মাইনাস 5, মানে x এর ভ্যালুটাও আসতেছে 5। দেখো x এর ভ্যালু 5 একটা অপশনই আছে, সো তুমি সেটাই ডিরেক্ট দাগায় দিয়ে দিবা, তোমাকে আর y এর ভ্যালু বের করার আসলে দরকার নাই। ঠিক আছে? y এর ভ্যালু যদি তুমি বের করতে তাহলে আমাদের কি হবে? এই যে y আর হচ্ছে -5, এই দুইটা যোগ করে যাতে আমাদের কত আসে, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে যাতে আমাদের কত আসে? 3 আসে। তাহলে y ইকুয়ালস টু আমাদের কি হবে? y ইকুয়ালস টু হবে আমাদের হচ্ছে 6 প্লাস 5, মানে হচ্ছে 11।
বুঝতে পারছো? সো আমাদের অ্যান্সার হবে এই যে 5,11 এটা। বুঝতে পারছো? আর এমনিও হচ্ছে তোমার অনেক ইজিলি আসলে করা যায়। এই যে 5 থেকে এখানে 5 হইলো, তার মানে কোনো সেন্স নাই, সো সামনে গিয়েও আর হচ্ছে কোনো সেন্স হবে না, সো এটা হবে 5। আবার -5 থেকে 3 হইলো, তার মানে হচ্ছে -5 থেকে 3, তার মানে হচ্ছে 8 বাড়লো। সো 3 থেকেও আমাদের হচ্ছে 8 বেড়ে 11 হয়ে যাবে। মধ্যবিন্দু যেহেতু সমান হারে বাড়বে বা সমান হারে কমবে, সো আমাদের 5 থেকে এখানে 5 কোনো বাড়ে নাই, সো এখানে এক্স এর ভ্যালু আর বাড়বে না, সো 5ই হবে। আর -5 থেকে আমাদের 3 হইলো, তার মানে 8 বাড়লো, তাহলে 3 থেকে আমাদের 8 বেড়ে 11 হবে। বুঝতে পারছো? এইভাবেও করা যায়, বাট আমি হচ্ছে তোমাদের বড় প্রসেসটা দেখালাম। আচ্ছা দেখো এই প্রশ্নটাতে কি বলছে, বলছে আমাদের এখানে বলছে যে হচ্ছে x-7 স্কোয়ার প্লাস y-8 স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। বলছে এই বৃত্তটা -1,2 বিন্দুগামী হলে এর ব্যাস নিচের কোনটা? ঠিক আছে, তোমাদের হয়তো এই বিষয়টা মনে আছে যে এই যে x-h স্কোয়ার প্লাস y-k স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের একটা হচ্ছে আদর্শ সমীকরণ। ঠিক আছে, এখন দেখো এই আরটা আসলে কি নির্দেশ করে? বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে। তো ব্যাসার্ধ পাইলে আমরা সেটাকে 2 দিয়ে গুণ দিলেই ব্যাস পেয়ে যাব। সো এখন আমরা এটা কিভাবে বের করতে পারি যে আর এর ভ্যালুটা, বা এইখানকার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের আসলে এ এর ভ্যালুটাই হচ্ছে আর। সো এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবি? দেখো বলছে এই বৃত্তটা 1,2 বিন্দুগামী। তো এই বৃত্তটা 1,2 বিন্দুগামী মানে কি? আসলে এই 1,2 বিন্দুটা আমি যদি এক্স ওয়াই এর জায়গায় বসায় দেই তাহলে অবশ্যই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে, কারণ বৃত্তের এই পরিধির উপরে যত বিন্দু আছে সবাই আসলে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তো আমি যদি 1,2টা এখানে বসাই দিয়ে এর ভ্যালুটা বের করি তাহলে সেটাই হবে আমার ব্যাসার্ধ, তাই না? সো এখানে হচ্ছে আমি 1,2টা বসাই দেব। তাহলে -1,2 এক্স এর ভ্যালু যদি হচ্ছে আমরা -1 বসাই, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা কত বসাবো বলো তো? ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা 2 বসাবো। সরি, দেখো তাহলে এক্স এর ভ্যালু -1 আমি বসাই দিলাম, -1 -7 স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা কত বসাবো? 2, তাহলে 2 - 8 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে দেখো আমার আসতেছে 8 স্কোয়ার প্লাস এখানে আসতেছে -6 স্কোয়ার, আসলে -6 স্কোয়ার তেমন সমস্যা না। তাহলে আমাদের আসতেছে 64 প্লাস 36 ইকুয়ালস টু a স্কোয়ার, তার মানে a স্কোয়ার ইকুয়ালস টু 100, দ্যাট মিন্স a ইকুয়ালস টু 10। তাহলে a এর ভ্যালু হচ্ছে 10 আসলো আমাদের, তাই তো? তাহলে a এর ভ্যালু হচ্ছে আমাদের যদি 10 আসে তাহলে আমাদের ব্যাসটা কত হবে বলো তো? ব্যাসটা হবে আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? তাহলে হচ্ছে আমাদের হবে 20। ব্যাসটা হবে আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসটা হবে আমাদের 20। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে হচ্ছে এই বিন্দুগামী বললেই আসলে এটা সিদ্ধ করা যাবে। সো সিদ্ধ করারই হচ্ছে আমাদের এর ভ্যালু চলে আসতেছে। আরো আসলে অনেক ভাবে করা যায়। এই যে এখানে যেহেতু x-h আর y-k থাকে, তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে 7,8। তাহলে 7,8 থেকে তুমি যদি এই বিন্দুটার দূরত্ব বের করো, যেহেতু এটা পরিধির বিন্দু, তাহলে ব্যাসার্ধটা পেয়ে যাবা। ঠিক আছে, ওইভাবেও তোমার আসলে করা যায়, করে তারপর তুমি হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে ব্যাসার্ধ বের। আচ্ছা আসলে এরপরের প্রশ্নটাতে আমাদের বলছে যে মূল বিন্দুগামী একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, 4। তাহলে কেন্দ্র দেয়া আছে, তাহলে বলছে যে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করো। দেখো আমরা এটা তো সিম্পলি করতে পারি হচ্ছে অনেক এক্সপ্লেন করে, বাট এমসিকিউতে আমাদের সব থেকে ইজি পদ্ধতি আসলে শিখতে হবে। আমরা জানি যে এক্স অক্ষের খণ্ডিতাংশ যদি কখনো বলে, সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2√g² - c। ঠিক আছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ যদি কখনো বলে, তাহলে এইখানে আমাদের টার্গেট হচ্ছে জি আর হচ্ছে সি এর ভ্যালুটা বের করা। তো দেখো বৃত্তের কেন্দ্র আমরা কি জানি? বৃত্তের কেন্দ্র কিন্তু আমরা জানি হচ্ছে কি বলতো? বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। তাহলে দেখো তো কেন্দ্রটা আমার এখানে যদি 3, 4 বলা থাকে, তাহলে জি এর ভ্যালুটা আমাদের আসলে কত? জি এর ভ্যালুটা হচ্ছে -3 আর এফ এর ভ্যালুটা -4। তো জি এর ভ্যালুটা হচ্ছে আমাদের -3। ঠিক আছে, এখন আসো সি এর ভ্যালুটা আমাদের কত? দেখো তোমরা এই যে মূল বিন্দুগামী যখনই বলবে, কোন একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে অবশ্যই তার সিটা হচ্ছে 0।
বুঝতে পারছো? কোনো একটা বৃত্ত যদি কি হয়, মূল বিন্দুগামী হয়। সরলরেখার ক্ষেত্রে তোমরা এই টাইপের জিনিসপাতি শিখছিলা, যদিও সি এর কনসেপ্ট বৃত্তের ক্ষেত্রে আলাদা। এখানে মূলত মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বলে একটা কনসেপ্ট আছে। সো সি এর ভ্যালু 0 মানে আসলে মূল বিন্দুগামী বৃত্ত, বা মূল বিন্দুগামী বৃত্ত বলা থাকলেই সি এর ভ্যালু 0। তো তুমি হচ্ছে এখানে আসলে কি বসাই দিবা, 0 বসাই দিবা। তাহলে তোমার দেখো 2 × 3, দ্যাট মিন্স তোমার অ্যান্সার চলে আসতেছে 6। বুঝতে পারছো? সো তোমরা এই যে জি আর সি কে খোঁজা শুরু করবা। বৃত্তের হচ্ছে যদি তোমরা বের করতে চাও হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, যদি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বলতো তাহলে হচ্ছে আমরা এফ আর সি কে খুঁজতাম। এফ এর ভ্যালু হয়তো তখন -4, ঠিক আছে, তখন 8 হইতো অ্যান্সার। সো আই থিঙ্ক সবাই এটা পারবা। এবার আসা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি থেকে প্রবলেম। এখানে একটা আছে, বলছে tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু -1 হলে পুরো 4টা চতুর্ভাগের জন্য সলিউশনটা হচ্ছে তোমরা বের করো, মানে 0 থেকে 360 এর মধ্যে। তো আমরা এই টাইপের ম্যাথগুলো 9 10 এও করছিলাম। আমরা জানি যে হচ্ছে যদি এরকম থাকে যে tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু -1, তো আমরা জানি যে হচ্ছে এই টাইপের সলিউশন গুলো করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেইটার স্কয়ার নাই সেইটাকে তো আর আমি চেঞ্জ করতে পারবো না, sec থিটাকে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু যার স্কয়ার আছে স্কয়ারের আমাদের কাছে কিছু ফর্মুলা আছে। সো স্কয়ারটাকে আমি চেঞ্জ করে যার স্কয়ার নাই সেটাতে নিয়ে আসবো। সো tan স্কয়ার থিটার জায়গায় আমি কি করব, আমি হচ্ছে sec স্কয়ার থিটা -1 এটা লিখে দেবো, কারণ tan স্কয়ার থিটা ইকুয়াল আমরা জানি sec স্কয়ার থিটা -1 প্লাস sec থিটা ইকুয়ালস টু -1। সো দেখো আমাদের -1 আসলে বাদ চলে যাবে, তার মানে sec স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 0। তার মানে আমি যদি sec থিটাটাকে কমন নেই তাহলে আমাদের আসতেছে sec থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দেখো এখন আমি কি করতে পারি, এখানে আমাদের দুইটা ব্যাপার চলে আসবে। একটা হচ্ছে sec থিটা ইকুয়ালস টু 0, sec থিটা ইকুয়ালস টু 0। তাহলে sec থিটা ইকুয়ালস টু 0 মানে আসলে কি বলতো, sec থিটা কখন 0 হয়, cos যেই জায়গায় কি হবে বলো, এই যে sec থিটা ইকুয়ালস টু 0 এইটা আসলে তোমার cos থিটা কি কোনো জায়গায়, sec থিটা মানে কি বলতো, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা না, মানে 1/cos থিটা ইকুয়ালস টু 0। cos থিটা কি কোথাও আসলে ইনফিনিটি আছে, cos থিটা কিন্তু কোথাও ইনফিনিটি নাই। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো সলিউশন আসবে না, কারণ এখানে অতিভুজটা কিন্তু কখনোই 0 হয় না। তো এইটা আসলে আমাদের বাদ। এইটাতে দেখো sec থিটা ইকুয়ালস টু আমাদের আসতেছে -1, তাহলে দেখো cos থিটা ইকুয়ালস টু আমাদের কি আসবে, এটাও আসবে -1, কারণ sec থিটা ইকুয়াল 1/cos থিটা, আর 1 কে -1 কে আসলে উল্টাইলে -1ই হয়। তো cos থিটা ইকুয়াল টু -1 এটা কোথায় বলতো, আমরা জানি যে হচ্ছে পাই এ কিন্তু cos থিটা ইকুয়ালস টু -1 হয়, 0 তে হচ্ছে cos থিটা ইকুয়াল 1 হয়, পাই এ হচ্ছে cos থিটা ইকুয়ালস টু -1 হয়। তো এই যে আমাদের তাহলে অ্যানসারটা হবে হচ্ছে পাই। বুঝতে পারছো? দেখো আমাদের জাস্ট সিম্পলি ধারণা ছিল যে আমরা স্কয়ারটাকে কনভার্ট করে হচ্ছে পুরো টার্মটা একই জিনিসে আনবো, আনার পর জাস্ট কমন নিলেই আমাদের হচ্ছে প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এটাও একেবারে ভেরি সিম্পল প্রবলেম, আই থিঙ্ক সবাই পারবা তোমরা। দেখো আমাদের আমরা একটু করাই দেই, কি বলা আছে দেখো, আমাদের বলা আছে যে হচ্ছে cos কিউব থিটা হচ্ছে x প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে 4xy cos কিউব থিটা। তাহলে দেখো তো cos কিউব থিটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই, এখন বলছে যে x ইকুয়ালস টু ওয়াই, তাহলে আমাদের আসতেছে কি যে x প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আসতেছে 4x ইন্টু এক্স। তাহলে cos কিউব থিটা এটা আমাদের হচ্ছে দেখো 2x এর স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার, আর নিচেও আসতেছে আমাদের কত বলতো 4x স্কোয়ার। বুঝতে পারছো? 2x এর স্কোয়ার তার মানে 4x স্কোয়ার। তাহলে cos কিউব থিটা এইটা আমাদের আসতেছে 1, cos কিউব থিটা হচ্ছে কত 1। তাহলে দেখো সব কোণগুলো সূক্ষ্ম কোণ আছে, তাহলে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 এর আমি করি তাহলে 1ই হবে। তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 কখন হয় বলো, তোমরাই বলো, cos থিটা ইকুয়ালস টু 1 কখন হয়, যদি থিটার ভ্যালুটা কি 0 ডিগ্রি হয়। থিটার ভ্যালু যদি হচ্ছে 0 ডিগ্রি হয় তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 হয়। তো দেখো সবাই পারবা, আই থিঙ্ক জাস্ট x ইকুয়াল y বসাই দিলেই তোমার সলিউশন চলে আসছে।
এইটাতে আসো। এটা তোমাদের কি বলছে, বলছে যে সাইন 40 ডিগ্রি এটার ভ্যালু কত হবে যদি কস 20 ডিগ্রির ভ্যালু এক্স হয়। তো তুমি বুঝতেছো রিলেশনটা হচ্ছে তোমার এই যে অর্ধেক কোণের, মানে এখানে ধরো যে সাইন, এখানে ধরো যে এ আছে আর এখানে হচ্ছে 2a আছে, এখানে 2a আর এখানে হচ্ছে a। তো তোমাকে আসলে কোথায় যাইতে হবে, দেখো তোমাকে বলছে হচ্ছে সাইন 40 ডিগ্রি। তো তুমি এটাকে আসলে ফর্মুলাতে নিয়ে যাওয়ার ট্রাই করবা। সাইন 40 কে আমরা বলতে পারি 2 × 20। তাহলে সাইন 2a এর ফর্মুলাটা হচ্ছে কি 2 sin a ইন্টু কস। সাইন 2a এর ফর্মুলা হচ্ছে 2 sin a ইন্টু কস। তো দেখো আমাদের এই ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালুটা হচ্ছে কত এক্স। এখন আমাদের বলছে এই যে সাইন 20 এটার ভ্যালু তো আমি জানি না, তাহলে সাইন 20 এর জায়গায় আমি কি বসাইতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 20, তাই না? সাইন 20 এর জায়গায় আমরা কি বসাইতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 20। তাহলে এখন আসো আমাদের প্রুফ চলে আসবে, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স। তাহলে আমরা বলতে পারি যে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন 40 ডিগ্রি ভ্যালু আসলো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। দেখো তুমি দেখেই বুঝতে পারবা যে হচ্ছে এখানে সাইন 40 আর কস 20, তার মানে হচ্ছে 2a আর a, এই রিলেশনের দিকেই আমাকে হচ্ছে যাইতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আসো আমাদের এই প্রবলেমটা দেখো, বলছে কি যে tan থিটা ইকুয়াল 5/tan থিটা ইকুয়ালস টু আমাদের আছে 5/12। ঠিক আছে, tan থিটার ভ্যালুটা আমাদের বলা আছে। এখন বলছে যে cos থিটাটা ধনাত্মক, cos থিটাটা কি বলতো ধনাত্মক। তাহলে দেখো tan থিটাও ধনাত্মক cos থিটাও ধনাত্মক, এটা আসলে কোন চতুর্ভাগে বলতো? tan ও ধনাত্মক cos ও ধনাত্মক, এটা কোন চতুর্ভাগে? তোমরা বলতে পারো যে হচ্ছে tan ও ধনাত্মক cos ও ধনাত্মক, এটা হচ্ছে অবশ্যই আমাদের কোন চতুর্ভাগ? আমাদের হচ্ছে ফার্স্ট যে চতুর্ভাগ, সেটা হচ্ছে কিন্তু কি tan আর cos দুটাই পজিটিভ, বা বাকিগুলো আসলে সবাই পজিটিভ, তাই না? সো আমাদের আমরা শুরুতেই হচ্ছে এই জিনিসটা ঠিক করে ফেলবো যে হচ্ছে আমাদের চতুর্ভাগটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ। ঠিক আছে, আমাদের চতুর্ভাগটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ। এখন আসো আমরা এই tan থিটা থেকে বাকি যে আমাদের জানা ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমরা বের করি। দেখো বাকি আমাদের জানা ভ্যালুগুলা কি হবে, দেখো তো tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, টেরা লম্ব ভূত লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্বটা হচ্ছে আমাদের 5 আর ভূমিটা হচ্ছে 12। তাহলে আমাদের অতিভুজটা কত হবে বলতো? এই যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে হচ্ছে 144 আর হচ্ছে 25, তার মানে 169। 169 এর রুট করলে হচ্ছে আমাদের 13 আসে। তাহলে দেখো আমাদের অতিভুজটা কত আসলো, আমাদের অতিভুজটা আসলো 13। তাহলে এখন এক এক করে আমি সবগুলাই বের করতে পারবো না বলো তো? এক এক করে আমি সবগুলাই বের করতে পারবো কিনা? ওকে, দেখো আমরা এক এক করে এখন সবগুলাই বের করতে পারবো। তাহলে তোমরা এক এক করে এখন একটু বের করো সাইন থিটা কি হবে। সাইন থিটা হচ্ছে, দেখো আমাদের বলছে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা। তো আগে আমরা সাইন থিটাটা বের করি। তাহলে সাইন থিটা ইকুয়াল কি হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল আমাদের হবে 5/13। তারপর আমাদের লাগবে সেক থিটা আর হচ্ছে কস থিটা। তাহলে কস থিটাটা আমি বের করে নিই। তাহলে দেখো কস থিটাটা আমাদের কি হবে, কস থিটাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে 12/13। তারপর লাগবে সেক থিটা। তো সেক থিটা তো আমরা জানি যে কস থিটার উল্টা, তাহলে হচ্ছে 13/12। এই যে আমি চারটায় বের করে ফেললাম, tan থেকে সাইন কস সেক, এগুলো আমি বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমার লাগবে কি সেটা আমি দেখি। এখন আমার লাগবে কি সেটা দেখি। দেখো তো আমাদের আমাদের হচ্ছে এই যে যেটার ভ্যালু বের করতে বলছে সেই জিনিসটা আমি লিখে ফেলি। তাহলে দেখো সাইন থিটা প্লাস এই যে কস মাইনাস থিটা, এটা আমি একটু ডিরেক্ট লিখে ফেলবো, আই থিঙ্ক তোমরা বুঝবা। কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, এটা একটা আমাদের ফর্মুলা ছিল যে কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়। তারপর নিচে আছে আমাদের সেক মাইনাস থিটা, সো এখানে আমি সেক থিটা দিয়ে দেবো। আর আমাদের হচ্ছে এখানে আছে ট্যান থিটা। তো দেখো এখন তো তুমি সবগুলারই মান বের করে ফেলছো, তুমি জাস্ট এই মানগুলো বসায় দাও, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে আমাদের 5/13,
তারপর হচ্ছে cos থিটার ভ্যালু হচ্ছে আমাদের 12/13, sec থিটার ভ্যালু হচ্ছে আমাদের 13/12, আর tan থিটার ভ্যালু হচ্ছে আমাদের 5/12। এই তো এইটুকু কাজ করতে হবে, তাহলে তোমরা ইজিলি হয়তো বুঝতেই পারতেছো যে এখানে রেজাল্টটা কি আসবে। দেখো এইখানে লসাগু করলে আমাদের 13 তার মানে 12 আর 5 হচ্ছে 17, তাহলে 17/13। আর নিচের দিকে লসাগু করলে দেখো আমাদের 12টা নিচে থাকবে আর উপরে হবে 13 প্লাস 5, তার মানে হচ্ছে 18, তার মানে 18টা নিচে আর উপরে হচ্ছে আমাদের 12, তাই না? সো আমাদের এখন ফাইনালি হচ্ছে অ্যান্সার কত আসতেছে, দেখো আমাদের আসতেছে কত, 17/13 ইন্টু হচ্ছে 12/18, তাই না? 17/13 আর হচ্ছে 12/18, সরি আমাদের হচ্ছে এই যে এখানে কত ছিল দেখো তো, 12 আর 5 হচ্ছে 17, তাই না? আর হচ্ছে আমাদের নিচে আসতেছে হচ্ছে 12 আর 5 17, আর নিচে আসতেছে আমাদের হচ্ছে 18। এখন হচ্ছে আমরা এটা একটু জাস্ট কাটাকাটি করি, দেখো এবার যদি হচ্ছে আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটিটা আসলে কি দিয়ে যায়, তোমার হুম, 12টা হচ্ছে আমাদের উপরে উঠে যাবে আর 13টা হচ্ছে নিচে চলে আসবে। তো কাটাকাটি করলে আমাদের হচ্ছে অ্যান্সারটা আসতেছে, দেখো 12 আর হচ্ছে 17 আর হচ্ছে 13, তাই না? সো আমরা যদি এইভাবে কাটি যে হচ্ছে 17 গুণন হচ্ছে 13, এই যে এইভাবে যদি কাটি হচ্ছে আমাদের তিনা 6 দিয়ে কাটি, হচ্ছে 6 দুগুণা 12 আর হচ্ছে 3 6 18, তাহলে আমাদের তখন এই যে 17 দুগুণা 34 আর 3 11 3 13 হচ্ছে 39, এরকম জাস্ট হচ্ছে তোমরা আই থিঙ্ক সবাই পারবা এই কাটাকাটিটা, জাস্ট কাটাকাটিটা করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 34/39, ঠিক আছে? এই যে 34/39 আমাদের এই অ্যান্সারটা আসবে। দেখো বেসিক কথাটা কোথায়, বেসিক কথাটা হচ্ছে এই যে tan থিটার ভ্যালু থাকলে তুমি যাতে বাকি ভ্যালুগুলো বের করতে পারো ত্রিভুজের সাহায্যে, আর কোন চতুর্ভাগ সেই জিনিসটা এইখানে তোমাকে বুঝতে হবে। চতুর্ভাগটা যদি আলাদা হয়তো তখন কিন্তু এগুলা নেগেটিভ আসতে পারতো, বুঝতে পারছো? সো কোন চতুর্ভাগ সেই জিনিসটা হচ্ছে তোমাকে বুঝতে হবে আর একটু শর্ট ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এইবার আসো আমাদের ডিফারেন্সিয়েশনের প্রবলেমে। ডিফারেন্সিয়েশনের প্রবলেমটা আমাদের কি আছে, প্লাস y ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার আর z ইকুয়াল tan ইনভার্স x, তাহলে dy dz কত? দেখো আমাদের বের করতে বলছে dy dz, dy dz আমাদের হচ্ছে বের করতে বলছে, তাই তো? এখন দেখো আমাদের y এর যে ফাংশনটা সেটা দেয়া আছে কিসের মাধ্যমে বলো তো, আমাদের y টাকে x এর মাধ্যমে রিপ্রেজেন্ট আছে। তো আমি কি করব, y টার হচ্ছে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ঠিক আছে? y টাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আর z টাকে আমি কার রেসপেক্টে আবার ডেরিভেটিভ করব, এটাকে হচ্ছে x এর রেসপেক্টে। তো কোনো একটা আমার সংখ্যা সেটা হচ্ছে যার রেসপেক্টে থাকবে আমি হচ্ছে সেটা দিয়ে আসলে ডেরিভেটিভ করব। তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে dy dx আছে আর এখানে হচ্ছে dz dx, তাহলে আলটিমেটলি দেখো তুমি দেখবা যে এই dy dz চলে আসবে, আমাদের dx dx টা আসলে কেটে যাবে, এখান থেকেও কেটে যাবে, এখান থেকেও কেটে যাবে, ঠিক আছে? তো দেখো dy dx আমরা যদি এটা দেখি, এই যে x এর রেসপেক্টে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসবে 0 প্লাস 2x, তাহলে 2x, ঠিক আছে? dy dx আমাদের কত আসবে 0 প্লাস 2x, আর এইখানে দেখো আমরা যদি dy dz বের করি তাহলে dy dz হচ্ছে আমাদের tan ইনভার্স x এর ডেরিভেটিভ, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে আমাদের এটাকে যদি উল্টায় দাও তাহলে 2x 1 প্লাস x স্কয়ার, ওকে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2x 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? 2x 1 প্লাস x স্কয়ার, বুঝতে পারছো তোমরা? তো এইরকম যদি কখনো পরামিতিক সমীকরণ আকারে দেয়া থাকে, আমাদের এটা আসলে পরামিতিক সমীকরণের ম্যাথ, যদি কখনো পরামিতিক সমীকরণ আকারে দেয়া থাকে তখন তোমরা হচ্ছে এইভাবে ম্যাথগুলো করবা, ঠিক আছে?
এবার আসো আমাদের হচ্ছে লিমিটের প্রবলেম। এখানে লিমিটটা হচ্ছে e⁻x - 1 ডিভাইড বাই x। দেখো এটা আমাদের হচ্ছে একটা ফর্মুলা, বাট এই প্রশ্নটাতে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে একটু সমস্যা ছিল। লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 বাই x, এটা আমাদের একটা ফর্মুলা। ডিরেক্ট হচ্ছে তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, এটার ভ্যালু 1 হয়। এখন আসো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাজটা করছিল আর কি, রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা ডিরেক্ট এইভাবে ছিল না, আমরা একটু কারেকশন করছি। প্রশ্নটা ছিল আসলে লিমিট x টেন্ডস টু 0 e⁻x/x, এইটা ছিল। ঠিক আছে, আমাদের ছিল প্রশ্নটা হচ্ছে এইটা। এখন এই যে প্রশ্নটা, এইটার আসলে লিমিট আসলে এক্সিস্টই করে না, বুঝতে পারছো? এটার আসলে লিমিট এক্সিস্টই করে না। কেন আসলে ব্যাপারটা যদি আমি বলি, যে আমাদের এখানে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বলে একটা কথা আছে। তুমি যদি এইখানকার লেফট হ্যান্ড লিমিটটা বের করো, লেফট হ্যান্ড লিমিট বের করার নিয়ম হচ্ছে এক্স এর ভ্যালুটা তোমাকে 0 থেকে একটু ছোট দিতে হবে। 0 থেকে ছোট যদি তুমি দাও, তাহলে ই এর উপরে 0 থেকে ছোট, তার মানে এটা পজিটিভ। আর এইখানে 0 থেকে ছোট মানে নেগেটিভ। তো এই ভ্যালুটা কিন্তু আমাদের আসলে নেগেটিভ আসবে। আর আমি যদি এর রাইট হ্যান্ড লিমিটটা বের করি, তাহলে দেখো এই রাইট হ্যান্ড লিমিট বের করা মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে একটু বড় দিতে হবে। 0 থেকে যদি একটু বড় দাও, তাহলে এখানে ই এর উপরে 0 থেকে একটু বড়, এটা পজিটিভ আসবে। আর এক্স এর ভ্যালুটা এখানে 0 থেকে একটু বড়, তখনও পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ, তার মানে এটা আসবে পজিটিভ। তো দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি কখনো তোমার সমান না হয়, তাহলে লিমিটটা আসলে এক্সিস্ট করে না। সো আমার যদি প্রশ্নটা এইটা থাকতো, তাহলে লিমিট হচ্ছে ডাজেন্ট এক্সিস্ট, এইটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? এইটা হবে অ্যান্সার। এখন কথা হচ্ছে আমাদের তো ওইখানে আসলে অপশনটা ছিল না, আমাদের অপশনগুলো আলাদা আলাদা ছিল। সো ওই প্রশ্নটাতে তোমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক রাখাটাই ভালো, তুমি হচ্ছে কোনো উত্তর দাগাবা না। ঠিক আছে, কিন্তু তোমাদের যদি এই -1টা যদি জাস্ট থাকতো, তাহলে আমরা অ্যান্সার দিতাম 1। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, অথবা এলএস, তোমার হচ্ছে এলএসএল রুল দিয়েও করা যায়। জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, e⁻x এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে e⁻x - 0, আর x এর ডেরিভেটিভ করলে 1। তারপর হচ্ছে লিমিটটা বসায় দাও, লিমিট বসায় দিলে হচ্ছে 1 আসতেছে। বুঝতে পারছো? বাট তুমি হচ্ছে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো যে হচ্ছে e⁻x - 1 বাই x, এটা হচ্ছে 1 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা আর খুব বেশি না পেঁচাই, আমরা সামনের দিকে যাই। ওকে, দেখো আমাদের এই প্রশ্নটা কি আছে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের আছে y ইকুয়াল মডুলাস অফ x। y ইকুয়াল মডুলাস অফ x, এই যে তোমার বলা আছে, আর বের করতে বলছে আমাদের dy dx। আমাদের বের করতে বলছে dy dx। দেখো এই মডুলাস অফ x, এখান থেকে দুইটা জিনিস বের হইতে পারে, একটা হচ্ছে -x আর একটা হচ্ছে x। আমরা এগুলা শিখি সাধারণত, যে y অফ মডুলাস অফ x থেকে দুইটা জিনিস, একটা -x একটা x। -x কখন? যদি আমাদের x টা লেস দেন 0 হয় তাহলে -x, আর x টা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে +x। তাহলে দেখো তো আমাদের এইখানে x টা কি লেস দেন 0 বলছে, তাহলে আমরা এখানে y এর জায়গায় আসলে কি বসাবো? -x বসাবো। তাহলে -x এর যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে -1 আসবে। ঠিক আছে, তাহলে কত আসবে? -1 আসবে। অথবা আমরা এইভাবেও বুঝতে পারি, দেখো আমি তোমাদের একটু, y ইকুয়াল মডুলাস অফ x এর গ্রাফটা হচ্ছে এরকম একটা ভি শেপের গ্রাফ। তো এইখানে x ইকুয়াল x লেস দেন 0, এটা আসলে এইটা মিন্স করে। ঠিক আছে, এই পোরশনটা মিন করে। তো এই পোরশনটার ঢালটা কি হবে বলো তো? -1 না? আর এই পোরশনটার ঢাল হচ্ছে +1। সো আমাদের আসলে কোন ঢালটা চাইতেছে? এই ঢাল, এই ডিফারেন্সিয়েশন মানে আসলে ঢাল। তো আমাদের ঢালটা চাইতেছে এই যে মাইনাস পোরশনটা, x এর ভ্যালু যেটাকে যেখানে মাইনাস, সেই পোরশনটার, তাহলে সেই পোরশনটার ঢাল কিন্তু নেগেটিভ, কারণ x অক্ষের সাথে 90 থেকে বড় কোণ উৎপন্ন করছে, এই জন্য হচ্ছে ঢালটা হবে নেগেটিভ। এইবার আসো আমাদের অন্তরীকরণের আরেকটা প্রবলেম। এখানে বলছে কি, যে y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3x প্লাস 5 বক্ররেখার 0,1 বিন্দুতে অভিলম্বের ঢাল কত? তাহলে দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যে এই ডিফারেন্সিয়েশন, এটা আসলে কি নির্দেশ করে? ঢাল। এখন কার ঢাল? আমাদের ডিফারেন্সিয়েশনটা মিন করে আসলে স্পর্শকের ঢাল, অভিলম্বের ঢাল না। স্পর্শকের ঢালটা আসলে মিন করে হচ্ছে ডিফারেন্সিয়েশন।
ঠিক আছে, স্পর্শকের ঢালটা মিন করে ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশন যদি তুমি এট x ইকুয়ালস টু 0 পয়েন্টে বের করো তাহলেই তুমি স্পর্শকের ঢাল পাবা। এন্ড অভিলম্বের ঢাল কি হবে? কোনো একটা রেখা, এটা যদি একটা রেখা হয় বক্ররেখা, এর স্পর্শক যদি এটা হয় তাহলে এর অভিলম্ব হবে এর লম্ব। এই স্পর্শকের লম্বটাই হচ্ছে অভিলম্ব। সো অভিলম্বের ঢাল কি হবে? আমরা স্পর্শকের ঢাল বের করলে অভিলম্বের ঢাল বের করতে পারবো, কারণ ঢাল 90 ডিগ্রি হওয়ার শর্ত আমরা একটা জানি। তাহলে দেখো ডিফারেন্সিয়েশনটা আমি করি, তাহলে 2x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে কি 4x, কারণ x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 4x প্লাস 3 প্লাস 0। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা আসলো 4x প্লাস 3। এখন এই ডিফারেন্সিয়েশন এটা আমাদের কোন পয়েন্ট লাগবে? এই যে 0,1, তার মানে x ইকুয়াল 0। আমরা x ইকুয়াল 0 বসায় দিই, তার মানে আমাদের আসতেছে হচ্ছে 3। তাহলে দেখো আমাদের স্পর্শকের ঢালটা হচ্ছে 3। এখন অভিলম্বের ঢাল কি হবে? আমরা জানি যে দুইটা রেখা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা ঢাল হবে আর একটা ঢালকে উল্টায় দিতে হবে আর একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, m2 ইকুয়ালস টু হবে আমাদের কি বলতো? m2 ইকুয়ালস টু হবে আমাদের -1/m1। m2 ইকুয়ালস টু হবে -1/m1। তাহলে দেখো আমাদের এটার ঢাল 3 আসছে, তাহলে অভিলম্বের ঢাল হবে, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/3। অভিলম্বের ঢাল হবে -1/3। আই থিঙ্ক সবাই পারছো, অভিলম্বের ঢাল হচ্ছে -1/3। এবার আসো আমাদের 19 নম্বর প্রশ্নে। কি বলা আছে? যে পি এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, আগে তুমি বোঝো যে এখানে ম্যাথটা শুরুতে কি বলছে। বলছে যে এখানে এই রেখাটার মূল বিন্দুতে স্পর্শক, তো তুমি যদি মূল বিন্দুতে স্পর্শকের ঢালটা বের করো তাহলে তুমি কি করবা? dy dx at x equals to 0 পয়েন্ট, তাই না? এই যে মূল বিন্দুতে স্পর্শক বলছে, মূল বিন্দুতে স্পর্শকের ঢাল, তাহলে মূল বিন্দুতে স্পর্শকের ঢালটা যদি আমি দেখি, এইটা আসলো dy dx at x equals to 0। তাহলে dy dx টা আমি বের করি, তাহলে আমার আসতেছে কি y equals to হচ্ছে px 1 plus x, তার মানে px plus px স্কয়ার, তাই না? px plus px স্কয়ার। এখন আমি যদি এইটা ডিফারেন্সিয়েশনটা করি তাহলে এই ডিফারেন্সিয়েশনটা করলে কত আসবে? px এর ডেরিভেটিভ p প্লাস px স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2px, তাই না? px স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2px। তাহলে ঢালটা আসলো আমার এইটা। এখন 0 পয়েন্টে বলছে, তাহলে আমি x এর ভ্যালুটা 0 বসায় দেব, তাহলে p প্লাস 2p ইনটু 0, দ্যাট মিন্স p। তাহলে দেখো আমার আসতেছে এই মূল বিন্দুতে যে স্পর্শক তার ঢাল আসতেছে p। কারণ ঢালের আমরা আবার আরেকটা কনসেপ্ট জানি, যে কোনো একটা রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তার যদি তুমি ট্যান করে দাও তাহলে ওই রেখাটার তুমি ঢাল পেয়ে যাবে। তাহলে দেখো আমি শর্ত অনুযায়ী পাইতেছি, শর্ত মতে আমরা পাইতেছি এই যে পি আমরা যেটা ঢাল বের করলাম সেইটাই হবে আমাদের ট্যান থিটা, কারণ দুইটাই আসলে ঢাল, এই সবগুলা এটাই দুইটাই আসলে ঢাল। তাহলে পি ইকুয়াল ট্যান থিটা। এখন এখানে আমাদের থিটাটা কত? এখানে থিটাটা দেখো আমরা বলছে যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। সো এখানে কিন্তু বলে নাই যে ধনাত্মক অক্ষের সাথে বা ঋণাত্মক অক্ষের সাথে। ধনাত্মক অক্ষের সাথে বলা থাকলে তাহলে তুমি শুধু 30 বসাই দিতা, যখনই এরকম শুধু বলবে যে এক্স অক্ষের সাথে তখন আসলে প্লাস মাইনাস 30 বসাটাই বেটার। তো আমাদের tan 30 প্লাস মাইনাস এটা আসলে আমাদের আসবে প্লাস মাইনাস 1/√3 এর ভ্যালু, প্লাস মাইনাস, কিন্তু অপশনে মাইনাস নাই, সো তুমি হচ্ছে শুধু প্লাসটা দাগাই দিবা। ঠিক আছে, মাইনাস থাকলে আমরা মাইনাস সহ দাগাইতাম। তো আই থিঙ্ক বুঝছো যে দুইটা ঢাল জাস্ট ইকুয়াল ধরা, তুমি একটা বের করতে পারো tan থিটা দিয়ে, আর একটা হচ্ছে dy dx কে তুমি হচ্ছে at x equals to 0 বসায় দিয়ে একটা ঢাল বের করতে পারো। সো এই একই রেখা যেহেতু এই দুইটা ঢাল ইকুয়াল হবে, সেইটা থেকে হচ্ছে আমরা p এর ভ্যালুটা বের করে ফেলবো। আচ্ছা, এবার আসো যে বলছে y স্কয়ার ইকুয়াল 4x আর হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়াল 4x বক্ররেখা এবং y ইকুয়াল x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইটা আসলে আমরা তোমাদের বলি যে হচ্ছে মুখস্থ রাখতে, কারণ এইটা ইন্টিগ্রেশন দিয়ে করতে গিয়ে তোমার হচ্ছে অনেক প্রবলেমে পড়তে হয়, মানে অনেকটা টাইম লাগে। আমরা এইভাবে বলি যে y স্কয়ার ইকুয়াল 4ax আর y ইকুয়াল mx, এই দুইটা লাইন y স্কয়ার ইকুয়াল 4x আর y ইকুয়াল mx, এই দুইটা লাইনের অন্তর্ভুক্ত যে ক্ষেত্রফলটা হবে
সেটা আমরা মুখস্থ রাখি, সেটা হচ্ছে 8/3 a² বাই 8/3 a² বাই 8/3 a² ইন্টু m³ ঠিক আছে। এইটা আমরা মনে রাখি 8/3 a² ইন্টু m³, এটা আমরা মনে রাখি। তাহলে দেখো তো আমরা এখন যদি এইটার সাথে কম্পেয়ার করি এইটাকে, তাহলে আমাদের এর ভ্যালুটা কত হবে দেখো তো। এই যে 4ax, তাহলে এর ভ্যালুটা কি 1 না, এর ভ্যালু 1। আর y ইকুয়াল mx, তাহলে এখানে m এর ভ্যালু কত 1, তাই না? এর ভ্যালু 1। সো আমাদের হচ্ছে 8/3 ইন্টু 1² ইন্টু কত হবে বলো, m³, তাহলে m এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 8/3। ওকে, আমাদের অ্যান্সার আসতেছে 8/3। তো তোমরা পারছো কিনা বলো, তোমরা পারছো কিনা, তোমরা কি সবাই পারছো? আর আমি যে তোমাদের শুরু থেকে বলতেছি যে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমাদের নিজে থেকে আগে করতে হবে, করে তারপর হচ্ছে আমার অ্যান্সারের সাথে মিলাইতে হবে। তুমি যদি হচ্ছে সবসময় আমার অ্যান্সার দেখে দেখে বলে দাও, তাহলে হচ্ছে তোমার এটাতে হচ্ছে তুমি খুব বেশি আসলে শিখতে পারবা না। তাতে তোমার হচ্ছে আসলে কি হবে যে হচ্ছে শেখার জিনিসটা হচ্ছে অনেক কম হবে, শেখার জিনিসটা অনেক কম হবে। ওকে, আচ্ছা 8/3 a² বাই, আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে আমাদের একটা আসলে ইনফরমেশন বলতে পারো যে হচ্ছে আমাদের গ্যাপ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে 8/3 a² এখানে বাই m³, বুঝতে পারছো? গুণ না, আসলে বাই। ঠিক আছে, এটা একটা শর্টকাট যে 8/3 a² বাই m³। সো আসলে 1 তো এই জন্য আসলে আমাদের প্যারাটা হয় নাই, বাট আলাদা সংখ্যা থাকলে প্যারা হইতো। সো আমি তোমাদের এই জন্য বলে দিলাম এখানে হবে 1 এর উপর কিউ। আলটিমেটলি আমাদের অ্যান্সার 8/3 এ হবে। 8/3 a² বাই m³ হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা একটু মনে রাখবা যে y² ইকুয়াল 4x আর y ইকুয়াল mx, এটার এরিয়াটা হবে 8/3 a² বাই m³। ঠিক আছে, সেম ভাবে আমাদের যদি এইটা থাকতো x² ইজ ইকুয়াল টু 4ay, আর যদি এটা থাকতো যে x ইকুয়াল my, এইটারও আমাদের যে এরিয়াটা সেটা হয়তো 8/3 a² বাই m³। ঠিক আছে, 8/3 a² বাই m³। a আর m এর মান জানলেই তুমি আসলে বের করে ফেলতে পারবা। আচ্ছা এইটাতে আসো, আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের একটা ম্যাথ আসছে। ইন্টিগ্রেশনের ম্যাথটা কি দেখো, আমাদের বলা আছে যে হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ডিএক্স। ঠিক আছে, এখন দেখো এই টাইপের ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করি, আমরা যদি হচ্ছে উপরে এই নিচেরটার মতো করে আনতে পারি, তাহলে 1 আসবে কেটে গিয়ে, তখন আমাদের ইন্টিগ্রেশন করাটা ইজি হবে। সো আমরা ওই প্রসেসটাই করার ট্রাই করি যে হচ্ছে এটা থাক, লিমিট আমাদের থাক 0 থেকে 1, আমরা এইখানে 1 প্লাস এক্স করি, তাহলে 1 প্লাস এক্স, তাহলে মাইনাস 2x দিতে হবে। এখন আসো আমাদের 0 থেকে 1, তাহলে আমাদের 1 প্লাস আসতেছে কি বলতো, 1 প্লাস আসতেছে আমাদের মাইনাস 2x, এটা। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করে দিতে পারি, কিন্তু এই যে 1 এর ইন্টিগ্রেশনটা, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর এখানে আমাদের থাকবে 0 থেকে 1, লিমিটটা দিলাম। এবার আসো এইটার ইন্টিগ্রেশন আমি কিভাবে করব। এটার ইন্টিগ্রেশন করার জন্য আমাকে কি করতে হবে বলো, আমাকে হচ্ছে আবার সেম কাজ করতে হবে, যে আমি আবার হচ্ছে 1 প্লাস এক্স টাকে উপরে মেলাবো, 0 থেকে 1, 1 প্লাস এক্স কে আমি মিলাইলাম, 1 প্লাস এক্স লিখলাম, নিচে হচ্ছে 1 প্লাস এক্স। এখন দেখো এই যে মাইনাস 2x আমার এখানে ছিল, বা আমি চাইলেই হচ্ছে এখানে মাইনাসটা এখানে রাখতে পারি, সেটা প্যারা না। তো আমি হচ্ছে মাইনাসটাকে ওইখানেও রাখতে পারি, এখানে রাখতে পারি। সো মাইনাস 2x আমার ধরো যে আগে থেকে ছিল, তাহলে 1 প্লাস এক্স দিলাম, তাহলে এখানে অবশ্যই আমাকে কি দিতে হবে বলতো, এখানে আমাকে দিতে হবে মাইনাস 3x। এই তো এখন তোমাকে জাস্ট ধাপে ধাপে একটু ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা দেখো 1 মাইনাস 0, তার মানে এখানে আসতেছে 1, 1 আসতেছে, প্লাস আমাদের এইখানে দেখো কত আসতেছে, আমাদের আসতেছে ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1 মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1,
এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতো, মাইনাস দিয়ে দিয়েছি, তার মানে 3x বাই কত আসতেছে বলো, আমাদের আসতেছে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে -3x বাই মাইনাস, আমি আগেই দিয়ে দিয়েছি সরি, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 3x বাই 1 প্লাস x, তাই তো? সো এখন এই যে ইন্টিগ্রেশন গুলা তোমার আবার হচ্ছে এখানে একটা 1 আসবে। তো এই ইন্টিগ্রেশন গুলো এখন হচ্ছে তোমাকে হচ্ছে কি করতে হবে, ধাপে ধাপে করতে হবে, তাই তো? এখন তুমি হচ্ছে এই ধাপে ধাপে ইন্টিগ্রেশন গুলো হচ্ছে করলেই হচ্ছে রেজাল্টটা পেয়ে যাবা, ঠিক আছে? ধাপে ধাপে করলেই হচ্ছে রেজাল্টটা পেয়ে যাবা। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করলাম এটাকে যদি হচ্ছে আমরা একটু আলাদাভাবে করি, দেখো এইভাবেও হচ্ছে তুমি করতে পারবা, থ্রিটাকে হচ্ছে বাইরে নিয়ে আসে, হ্যাঁ থ্রিটাকে বাইরে নিয়ে আসে আমরা এইভাবে করতে পারি। দেখো তাহলে এখানে আসতেছে 1 প্লাস, এই যে এটার ইন্টিগ্রেশন করলে আবার তুমি হচ্ছে কি x পাবা, আবার x এর তুমি হচ্ছে 1 আর 0 বসাই দিলে আবার কি একটা 1 পাবা, তাই না? তারপর আসো মাইনাস, এই যে আমাদের 0 থেকে 1 3x বাই 1 প্লাস x, এই 3টাকে তুমি যদি হচ্ছে বাইরে নিয়ে আসো তাহলে 3 ইন্টু 0 থেকে 1, আমরা চাইলে এটাকে কি করতে পারি, x কে আমি লিখতে পারি কি 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x। দেখো আমরা জাস্ট সবকিছু করতেছি যাতে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা যায়। -3 ইন্টু এখানে আবার কি 1 আসতেছে 1, আর -1 বাই 1 প্লাস x এটা আসতেছে। এখন আসো যে 2 মাইনাস, আমাদের এখানে এখান থেকে তো 1 আসবে আমি জানি, তাহলে আমাদের আসলো -3, তারপর এই মাইনাসে মাইনাসে আমাদের চলে আসবে প্লাস, প্লাস আসবে আমাদের দেখো হচ্ছে এই 1 বাই x এর এটা হচ্ছে ln 1 প্লাস x, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আর এইটার যে লিমিটটা, এটার সাথে একটা 3 থাকবে, আমাদের বাইরে একটা 3 থাকবে, আর এখানে 0 1, এটার সাথে আমাদের বাইরে একটা 3 গুণ থাকবে। তাহলে দেখো তো এই যে 2 মাইনাস 3, তার মানে আমাদের কত আসবে -1। আর এইখানে দেখো আমি যদি একবার 1 বসাই তাহলে ln 2, আর একবার 0 বসাই তাহলে হচ্ছে ln 1, তাহলে আমাদের আর থাকতেছে 3 ln 2 মাইনাস 3 ln 1। তাহলে তুমি যদি 3 ln 2 3 ln 1 3টাকে যদি সামনে কমন নাও তাহলে আমাদের আসতেছে 3 ln 2, তাহলে আমাদের আসতেছে -1, 3 কমন নিলে ln 2 বাই 1, ln এর ক্ষেত্রে আমরা জানি যে বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে আমাদের আসতেছে কত বলো তো, আমাদের আসতেছে এই যে 3টাকে আমরা কমন নিলাম, তাই তো 3টাকে হচ্ছে আমরা কমন নিলাম, তাহলে আমাদের আসতেছে হচ্ছে -1 আর হচ্ছে আমাদের 3 ln 2। ওকে, আমরা হচ্ছে একবার 1 বসাই দিছি আর একবার হচ্ছে কত বসাই দিছি, হচ্ছে 0 বসাই দিছি, তাই তো? আমরা একবার হচ্ছে 1 বসাই দিছি আর একবার হচ্ছে 0 বসাই দিছি। সো দেখি আমরা এখানে হচ্ছে -2x লাগবে, সো আমরা হচ্ছে -2x নিছি, 0 থেকে 1 আমাদের এখানে হচ্ছে -3 আমরা বের করে নিছি, -3, তাহলে আমাদের আসতেছে 1 প্লাস x -1। ওকে, আচ্ছা আমাদের এইখানে হচ্ছে 3 ln 2 আর হচ্ছে 3 ln 2, 3 যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে 2 ln 2। আচ্ছা আমাদের এইখানে অ্যান্সারটা আমাদের হিসেবে কত আসতেছে বলতো, আমাদের হিসেবে আসতেছে হচ্ছে 3 ln 2 মাইনাস 1, তাই তো? বাট আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে কত আছে, আসলে 2 ln 2 মাইনাস 1 আছে, 2 ln 2 মাইনাস 1 আছে। সো আমরা এখন হচ্ছে সেইটা একটু মেলানোর ট্রাই করি যে 2 ln 2 মাইনাস 1 এটা আমাদের কোথায় সমস্যাটা হইলো। দেখো আমি তোমাদের হচ্ছে এটা আরেকবার একটু ভালোভাবে করায় দেই, আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে, এই যে -2x আছে তাই না? সো আমরা কিন্তু ম্যাথটা আরেকটু শর্ট করতে পারতাম, একটু হচ্ছে আমি ম্যাথটা তোমাদের শর্ট করায় দেই। এখানে কোথাও হয়তো আমরা মাঝখানে হচ্ছে প্লাস মাইনাসে ভুল করে ফেলছি এত বড় করতে গিয়ে, আর এত বড় আসলে পরীক্ষার হলেও করা ঠিক না। দেখো আমাদের
এখানে আমরা একটু চেঞ্জ করব। তাহলে দেখো 0 থেকে 1 আমাদের হচ্ছে 1 প্লাস প্লাস না দিয়ে আমি ধরো যে মাইনাস দিলাম, মাইনাস 1 মাইনাস, তাহলে দেখো আমাদের 2টা এখানে থাকলো, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম 0 থেকে 1। আমাদের যদি এখানে মাইনাসটা তুমি বের করে নাও তাহলে এখানে থাকে কত, শুধু এক্স থাকে, তাহলে আমি 1 প্লাস এক্স দিলাম, মাইনাস 1 দিলাম, 1 প্লাস এক্স। ওকে, আর ডিএক্স আমাদের আছে। তাহলে দেখো 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি যে এক্স আসে, 1 এর ইন্টিগ্রেশন এক্স আসে, এক্স এর ভ্যালু এগুলো বসাই দিলে আমাদের 1 আসে, এটা নিয়ে আমাদের প্রবলেম নাই। এখন আসো -2, এই -2 এর ব্যাপারটা যদি তুমি বলো তাহলে এখানে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স কেটে গিয়ে আমাদের আসতেছে 1, আর আমাদের আসতেছে -1/1 প্লাস এক্স। ঠিক আছে। এখন আসো 1 - 2, এই যে আবার 1 এর ইন্টিগ্রেশন করে এগুলো বসাই দিলে কি 1 ই আসবে, আর মাইনাস এখানে আমাদের ln 1 প্লাস এক্স, এইটার লিমিট যদি তুমি হচ্ছে 0 থেকে 1 বসায় দাও তাহলে দেখো আমাদের আসছে 1 - 2, 1 মাইনাস, এখানে দেখো তুমি যদি 0 থেকে 1 বসায় দাও, একবার 1 বসালে ln 2 আসবে, ঠিক আছে, ln 2 আসবে, আর একবার 0 বসালে আসবে, তাহলে আসছে আমাদের আসছে ln 2 মাইনাস ln 1। এই যে ln 2 মাইনাস ln 1, এটা আসলে মাইনাস থাকলে হচ্ছে তোমার কি হয়ে যায়, মাইনাস থাকলে তোমার হচ্ছে ভাগ হয়ে যায়, তাহলে ওইটা আসলে ln 2, তাহলে 1 - 2 প্লাস 2 ln 2। এইখান থেকে আমাদের মূলত হচ্ছে তখন অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, আমাদের আসতেছে -1 প্লাস 2 ln, এই যে -1 প্লাস 2 ln 2, বুঝতে পারছো, বা 2 ln 2 -1। মানে আমাদের আগের যে সমস্যাটা ছিল আমরা এখানে হচ্ছে -2x টা রেখে দিছিলাম, দিয়ে হচ্ছে আমরা আবার 1 প্লাস এক্স মাইনাস 3x করতেছিলাম, যাতে আমাদের ম্যাথটা বড় হইতেছিল এবং প্লাস মাইনাসে দেখা গেছে যে উলট পালট হয়ে আমাদের হচ্ছে অ্যান্সার আলাদা আসতেছিল, কিন্তু সেই অ্যান্সারটা হচ্ছে আমরা খুঁজে পাইতেছিলাম না। বাট এইভাবে আমরা যদি করি তাহলে হচ্ছে এই -2x টাকে আমরা নিয়ে কাজ করে তাহলে হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাব খুব ইজিলি, বুঝতে পারছো। পরীক্ষার হলে এরকম ব্যাপার হইতে পারে, তো তখন তুমি হচ্ছে অ্যান্সারের দিকে তাকাবো যে আসলে অ্যান্সারটা হচ্ছে তোমার আসতেছে কিনা, ঠিক আছে। এইবার আসলে আমাদের এই প্রবলেমটাতে বলা আছে যে ইন্টিগ্রেশন e⁻x প্লাস e⁻−x, ঠিক আছে। তো এইটা মূলত হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড দিয়ে করা হয়, বাট কিভাবে কেন আমি সাবস্টিটিউশন মেথড করব সেটা আমি তোমাদের একটু দেখাই। দেখো e⁻x, এই -x টাকে তুমি চাইলে 1/e⁻x লিখতে পারো, ঠিক আছে। এখন তুমি যদি এটা হচ্ছে লসাগুটা করো তাহলে দেখো e⁻x এখানে চলে আসবে তোমার হচ্ছে e⁻x আর x গুণ করলে হচ্ছে 2x চলে আসবে প্লাস 1 dx। তাহলে দেখো তো ফাইনালি কি আসতেছে, ফাইনালি তোমার আসতেছে e⁻x টা উপরে, এখানে হচ্ছে e⁻2x প্লাস 1 dx। এখন বলো আমরা কখন আসলে হচ্ছে সাবস্টিটিউশন মেথডে যাই, যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ আমাদের দেয়া থাকে। তাহলে দেখো তো e⁻2x, এই e⁻2x টাকে আমি যদি e⁻x এর উপরে স্কয়ার আকারে দেই তাহলে বলো তো আমাদের এই e⁻x এর ডেরিভেটিভটাই আমাদের কি দেয়া আছে না এখানে। তাহলে দেখো আমি হচ্ছে এইভাবে করব যে e⁻x টাকে আমি হচ্ছে z ধরবো, তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x আর z এর ডেরিভেটিভ হচ্ছে dz। তাহলে দেখো e⁻x dx কে আমি লিখতে পারি dz, আর e⁻x কে যেহেতু আমি z ধরছি তাহলে e⁻2x টা হয়ে যাবে আমার z স্কয়ার, তাহলে z স্কয়ার প্লাস 1। এইটার একটা আমরা ফর্মুলা জানি যে z স্কয়ার প্লাস 1 বা 1/1 প্লাস z স্কয়ার, এটা আসলে tan ইনভার্স z, tan ইনভার্স z প্লাস c। এই যে এই tan ইনভার্স এর z এর জায়গায় আমরা বসাই দেব e⁻x, z এর জায়গায় আমরা কি বসাই দেব e⁻x। আই থিংক তোমরা বুঝতে পারছো, যখনই হচ্ছে তোমরা দেখবা যে একটা ফাংশন দেয়া আছে আর তার ডেরিভেটিভ দেয়া আছে তখনই তুমি আসলে এই মেথডের দিকে যাবা, একটা ফাংশন এবং তার ডেরিভেটিভ দেয়া থাকলেই তুমি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনে চলে যাবা।
এই যে দেখো এটাতেও সেম, একইবারে সেম। দেখো আমাদের এখানে 1/x দেয়া আছে, আমাদের শুরুতে দেয়া আছে 1/x, আর এইখানে দেয়া আছে 1 প্লাস ln x। ঠিক আছে, এখন বলো তো তুমি, লিমিট যাই থাক, লিমিট নিয়ে প্যারা নাই, তুমি বলো তো আমাকে এই যে 1 প্লাস ln x, এইটাকে যদি তুমি হচ্ছে z ধরো, তাহলে এই 1 প্লাস ln x এর ডেরিভেটিভ করলে তোমার কি আসবে? দেখো 1 এর ডেরিভেটিভ 0 আর ln x এর 1/x ডেরিভেটিভ করতেছো, এজন্য তুমি dx লিখলা আর এখানে dz। তাহলে দেখো তো এই যে 1/x dx ইকুয়াল dz, এটা আসতেছে না? তাহলে দেখো এই যে 1 প্লাস ln x এর ডেরিভেটিভটা 1/x, এই জিনিসটা তোমার দেয়া আছে, তাহলে তুমি এই 1 প্লাস ln x টাকে কি ধরবা? z ধরবা। তাহলে আমরা সেই কাজটা করি। তাহলে আমাদের আসতেছে এই যে 1/x dx, এটার জায়গায় হচ্ছে আমি dz বসাই দিলাম, আর এই যে 1 প্লাস ln x এটার জায়গায় আমি হচ্ছে z দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আসো আমাদের এই লিমিট গুলা 1 আর e আমাদের আসলে রাখার ঠিক হবে না, কারণ হচ্ছে আমি কি করছি, আমি এই 1 প্লাস ln x টার জায়গায় z বসাই দিছি, সো আমার লিমিট গুলো চেঞ্জ করতে হবে। তাহলে 1 প্লাস ln x ইকুয়ালস টু z, যেহেতু আমি ধরছি, তাহলে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে z এর ভ্যালুটা কত হবে? এই যে x এর ভ্যালুটা আমাদের কি 1 থেকে এই পর্যন্ত, তাহলে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে z এর ভ্যালু আমাদের কি হবে? ln 1 এর ভ্যালু কিন্তু 0, তাহলে z এর ভ্যালু হবে 1, ln 1 হচ্ছে 0। তাহলে x এর ভ্যালু যদি আমাদের e হয় তাহলে z এর ভ্যালু কি হবে? দেখো x এর ভ্যালু যদি e হয়, ln e এর ভ্যালু কিন্তু 1, তাহলে z এর ভ্যালু হবে 2। বুঝতে পারছো? ln e এর ভ্যালু 1 আর ln 1 এর ভ্যালু 0। তাহলে দেখো 1/z আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে ln z, তাহলে ln z এ আমি কি দেব? আমি লিমিটটা দেব 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত। তাহলে আমাদের আসছে ln 2 মাইনাস ln 1, তাহলে আমাদের অ্যান্সার হবে ln 2/1, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে ln 2। ওকে, আই থিংক সবাই বুঝতে পারছো যে অ্যান্সার হচ্ছে ln 2 হবে। ওকে, আমরা হচ্ছে এর পরের ম্যাথটাতে চলে যাই। আমাদের বলছে যে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত হবে, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তাহলে দেখো এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করার জন্য আমাদের এর যে মূল ফর্ম x প্লাস iy সেইটাতে নিয়ে যেতে হবে। তো এই x প্লাস iy তে নিয়ে যাওয়ার আমি তোমাদের একটা সঠিক পদ্ধতি বলি, যে তোমরা এইটার কনজুগেট দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, এটার কনজুগেট দিয়ে গুণ করাই দিবা। তাহলে দেখো এর কনজুগেট হচ্ছে 1 মাইনাস i, তাহলে 1 মাইনাস i দিয়ে আমি হচ্ছে গুণ করাই দিলাম, তাহলে আমার আসতেছে 1 মাইনাস i, আর নিচে আসতেছে 1 প্লাস i, 1 মাইনাস i, 1 প্লাস i এ তোমার এই ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস i, এখন i স্কয়ার এর ভ্যালু কি -1 না? তাহলে আমাদের 1 মাইনাস -1, তার মানে এখানে আসবে 2। তাহলে দেখো এই সংখ্যাটাকে তুমি আসলে লিখতে পারো হাফ মাইনাস i বাই, এটা লিখতে পারো হাফ মাইনাস i বাই 2। এখন তার মানে তোমার এটা কিন্তু x প্লাস iy তে প্রকাশ হয়ে গেল, x প্লাস iy তে প্রকাশ হয়ে গেল। তাহলে তুমি যদি এখন এর আর্গুমেন্টটা বের করো, আমাদের ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়াল y বাই x, তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াইতেছে y বাই x, তাহলে y টা হচ্ছে মাইনাস হাফ আর x টা হচ্ছে আমাদের হাফ। এখন দেখো তো আমাদের এই যে x আর y টা নেগেটিভ আর x টা পজিটিভ, তাহলে এটা আমাদের কোন চতুর্ভাগ? y টা নেগেটিভ x টা পজিটিভ, তাহলে হচ্ছে আমাদের কিন্তু চতুর্থ চতুর্ভাগ। আর এই চতুর্থ চতুর্ভাগে আমাদের থিটাটা আমরা বের করি হচ্ছে জাস্ট হচ্ছে কি বলি, আমাদের থিটাটা হবে জাস্ট আমরা একটা মাইনাস দেব, মাইনাস দিয়ে tan ইনভার্স 1 দেব, তার মানে আসতেছে আমাদের -π/4। বুঝতে পারছো? চতুর্থ চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ হয়, জাস্ট হাফ হাফ কেটে গিয়ে 1 হবে, তাহলে মাইনাস tan ইনভার্স 1। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে -π/4, চতুর্থ চতুর্ভাগ, এই জন্য হচ্ছে অ্যান্সার -π/4। আচ্ছা দেখো এখানে ওমেগা রিলেটেড একটা প্রবলেম আছে। ওমেগাতে কি বলা আছে যে ওমেগা যদি এককের একটা কাল্পনিক ঘনমূল হয় তাহলে 1 মাইনাস ওমেগা
আমরা ওমেগা এর ক্ষেত্রে জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলেই সব ম্যাথ করা যায়। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এইটুক জানলেই হয়ে যাবে। দেখো তাহলে আমাদের কি কি বলছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এর সাথে গুণ আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। দেখো এখানে 1 মাইনাস ওমেগা, এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার জায়গায় আমি কি বসা দিতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ারের জায়গায় আমি মাইনাস ওমেগা বসা দিতে পারি। তাহলে মাইনাস ওমেগা আর একটা মাইনাস ওমেগা ইনটু, এখানে দেখো মাইনাস ওমেগা স্কয়ারটা থাক, এই যে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা কিউব যেহেতু 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল কি হয়ে যাবে আমাদের, ওমেগা হয়ে যাবে না, কারণ ওমেগা কিউবটা 1 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে আসতেছে -2 ওমেগা, আর এখানে আসতেছে আমাদের 1 প্লাস ওমেগার জায়গায় আমি আবার মাইনাস ওমেগা স্কয়ার বসায় দেব, তাহলে আমাদের আসতেছে -2 ওমেগা স্কয়ার। তাহলে -2 4 ওমেগা কিউব, ওমেগা কিউব মানে 1, তাহলে 4 ইনটু 1 দ্যাট মিন্স 4। বুঝতে পারছো, 4 ইনটু 1 দ্যাট মিন্স 4। সো আই থিংক এই দুইটা শর্ত মনে রাখলেই সবাই পারবা। এটা আসো আমি এটা হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে ডিরেক্ট শর্টকাট দিয়ে করাই দেবো। দেখো এইটা জিনিস তোমরা মনে রাখবা যে রুট আই হচ্ছে 1 প্লাস আই রুট প্লাস মাইনাস, রুট আই হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই বাই রুট 2, আর রুট ওভার মাইনাস আই এটা হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস আই বাই রুট। ঠিক আছে, রুট আই হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই বাই রুট 2, আর রুট ওভার মাইনাস 1 হচ্ছে প্লাস মাইনাস। তাহলে দেখো তো আমাদের এইখানে ওয়াই এরটা আসলে কি বলতো, ওয়াইটা আসলে আমাদের হচ্ছে রুট ওভার মাইনাস আই। তাহলে রুট ওভার মাইনাস আই এর উপরে তুমি হচ্ছে যদি 20 করো, তাহলে আমাদের কি হবে, তাহলে মাইনাস আই এর উপরে 10 হবে। তাহলে মাইনাস আই এর উপরে 10 হলে আমাদের আসলে তার মানে আই টু দি পাওয়ার 10, আর আই টু দি পাওয়ার 10 মানে হচ্ছে আসলে আই স্কয়ার মানে হচ্ছে -1। বুঝতে পারছো, আই স্কয়ার মানে হচ্ছে -1। দেখো এটা কিভাবে হলো, এই যে আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1 হয়, তো আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে শুধু আই টু দি পাওয়ার হচ্ছে 10 মানে হচ্ছে হবে আই স্কয়ার, কারণ 4 গুলা হচ্ছে তোমার কি 4 এর গুণিতক আকারে তুমি ট্রাই করবা। আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই স্কয়ার, সেখান থেকে হচ্ছে আমি আই স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে -1। আচ্ছা দেখো বলছে দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে 1/2 প্লাস আই হলে সমীকরণটা নির্ণয় করো। একেবারে সিম্পল, একটা মূল বলা আছে, সো তুমি ধরে নিবা যে এক্স এর ভ্যালুটা হচ্ছে এই একটা মূল 1/2 প্লাস আই। ঠিক আছে, এখন তোমার কাজ হবে সমীকরণ বের করতেছো, সো আইটাকে ভ্যানিশ করে দাও। তুমি আইটাকে কিভাবে ভ্যানিশ করতে পারো, দেখো তুমি উল্টায় দাও, তাহলে 1/x ইকুয়াল আসতেছে তোমার 1/x ইকুয়াল হচ্ছে 2 প্লাস আই। তাহলে আমি কি করব, 1/x মাইনাস 2 ইকুয়ালস টু আই। এখন আমার কাজ হচ্ছে আইটাকে আমি কি করব, উঠায় দেব। তাহলে আইটাকে উঠায় দেওয়ার জন্য হচ্ছে আমি 1 মাইনাস 2x এটার হচ্ছে আমি স্কয়ার করে দিলাম, আর আই স্কয়ার করে দিলাম। এখন কাজ করো, এটার স্কয়ার করলে আমাদের আসতেছে 1 মাইনাস 4x প্লাস 4x স্কয়ার, আর নিচে আসতেছে x স্কয়ার ইকুয়ালস টু -1। এই যে তোমার দেখো আই চলে গেছে, তার মানে তুমি ইকুয়েশন পেয়ে যাবে। তাহলে আমাদের আসতেছে 1 মাইনাস 4x প্লাস 4x স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই পাশে নিয়ে আসো 4x স্কয়ার, আর হচ্ছে ওইদিকে -x স্কয়ার যদি এই পাশে আসে, তাহলে আমাদের আসতেছে 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো, দেখো একেবারে আই থিঙ্ক সিম্পল। যেই মূলটার কথা বলা থাকবে সেটাকে এক্স ধরবা, ধরে হচ্ছে তোমার কাজ হবে আই কে ভ্যানিশ করা, তাহলেই তোমার ইকুয়েশন চলে আসবে। আই কে ভ্যানিশ করা, সো আমি হচ্ছে আই কে ভ্যানিশ করার ট্রাই করছি স্কয়ার করে, কারণ আই স্কয়ার হলো -1, সেটা বসাই দিলে হচ্ছে আমার ইকুয়েশনটা চলে আসে। আচ্ছা এবার আসো 28 নম্বরে। 28 নম্বর প্রবলেমটা আমাদের আছে যে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 16x প্লাস 48, এটার সমীকরণের দুইটা মূলের যোগফল বলা আছে 0। সো এই যে ত্রিঘাত সমীকরণ, এটার মূল কিন্তু হচ্ছে 3টা হবে, আলফা বিটা গামা। তো ত্রিঘাত সমীকরণের এই মূল 3টার যোগফল আমরা জানি, তাই না? ত্রিঘাত সমীকরণের মূল 3টার যোগফল হচ্ছে -b/a।
তাহলে আমাদের এই দুইটা মূলের যোগফল শূন্য, তাহলে আমরা ধরে নিলাম যে আলফা প্লাস বিটাটা শূন্য, তাহলে গামাটা আমরা বের করব। তাহলে মাইনাস বি বাই এ, দেখো বিটা হচ্ছে আমাদের এক্স এর সহগ আর এটা হচ্ছে এক্স কিউবের সহগ, তাহলে আমাদের আসতেছে 3/1, মাইনাসে মাইনাসে কেটে যায়, তাহলে গামার ভ্যালু আসতেছে আমাদের 3। বুঝতে পারছো? একেবারে সিম্পল, তুমি জাস্ট শর্তটা মনে রাখবা যে তিনটা মূলের সমষ্টিটা হচ্ছে মাইনাস বি বাই এ, সো দুইটা মূলের সমষ্টি 0, সো এখানে 0 বসাই দিছি, তাহলে হচ্ছে আমার 3 নাম্বারটা চলে আসছে। 29 নম্বর প্রশ্ন দেখো, বহুপদী থেকে, সিম্পল ম্যাথে আসছে, বহুপদী থেকে বলছে যে হচ্ছে সমীকরণের মূলধয় পি কিউ হলে পি মাইনাস কিউ। তো দেখো পি মাইনাস কিউ তুমি কিভাবে বের করবা? রুট ওভার পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4 পি কিউ, তাই না? পি মাইনাস কিউ কি হবে? রুট ওভার পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4 পি কিউ। এখন পি প্লাস কিউ আমরা কিভাবে বের করি বলতো? পি প্লাস কিউ হচ্ছে মাইনাস বি বাই এ আর পি কিউ হচ্ছে সি বাই এ, তাই না? আমাদের বহুপদীতে শিখছি না মূল এবং সহগ সম্পর্ক? তাহলে এ আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। সো তুমি এখন এটা বলে দাও, দেখো মাইনাসে মাইনাসে মাইনাস বি বাই এ, তার মানে হচ্ছে এখানে 2 হবে, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 পি কিউ, তাহলে পি কিউ এর ভ্যালু হচ্ছে দেখো সি বাই এ, তাহলে হচ্ছে -5/1, তাহলে এখানে আসতেছে -5, তাহলে আমাদের আসতেছে রুট ওভার 4 প্লাস 20, তো দ্যাট মিনস হচ্ছে রুট ওভার 24। ঠিক আছে, তাহলে একটু ভালোভাবে দেখো, তাহলে আই থিঙ্ক পাবা। খুব বেশি কঠিন না, তুমি হচ্ছে দ্বিঘাত সমীকরণ থাকলেই তাদের সমষ্টি এবং গুণফল ইজিলি বের করতে পারো, সেইটাই আমি আসলে ইউজ করছি। হ্যাঁ, এটা আসলে উপবৃত্তের, এটাও হচ্ছে আমাদের আসলে একটা শর্টকাট বলতে পারো, যে যদি কখনো উপবৃত্তের এইরকম কথা বলা থাকে যে y = mx প্লাস c, এই রেখাটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই রেখাটা যদি এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখানকার এম, এখানকার এ, এখানকার বি আর এখানকার সি, এদের মধ্যে একটা রিলেশন এইরকম থাকলেই আসলে আমরা বলতে পারবো যে এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করে। তাহলে বলছে যে y = x প্লাস আলফা রেখাটি যদি এত উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে আলফা এর মান কত? তাহলে এই আলফাটা আসলে আমাদের এখানে কি সি না? তাহলে আলফা স্কয়ার লিখলাম, এখন এ স্কয়ার বি স্কয়ার আর হচ্ছে এম স্কয়ার, এগুলোর মান কিভাবে পাবো? দেখো এই এম এর মানটা কিন্তু আমাদের 1, তাই না? y = mx, তাহলে এম এর মানটা 1। এখন আসলে উপবৃত্তটার ক্ষেত্রে আমাদের বলা আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল 144। তাহলে দেখো আমাদের এক্স স্কয়ার বাই, আমরা যদি 144 দিয়ে ভাগ দেই, তাহলে এখানে 144 দিয়ে ভাগ দিলে আসলে আমরা জানি যে হচ্ছে কত আসে বলো তো? 144 দিয়ে ভাগ দিলে আসলে 144 কে ভাগ দিবা হচ্ছে 9 দিয়ে, তাহলে আমাদের আসতেছে 9 কে 9, 9 কে 9 আর হচ্ছে আমাদের 5 আর 4 6 লং 54, সো আমাদের এখানে আসবে হচ্ছে 16। হ্যাঁ, তো আমাদের এইখানে আসবে হচ্ছে 16, এখানে আসবে 16 আর আমাদের এইখানে আসবে আসলে উল্টাটা 9। তাহলে দেখো আমাদের এ বির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু 3। তাহলে আমরা এর ভ্যালু হচ্ছে 4 আর এম এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে হচ্ছে এখানে হয়ে যাবে 3 স্কয়ার। তাহলে দেখো আমাদের আলফা স্কয়ার ইকুয়াল আসতেছে 16 প্লাস 9, তার মানে 25, আলফার ভ্যালু হচ্ছে +-5। দেখো এই শর্টকাটটা তোমাকে মনে রাখতে হবে, না হলে তুমি আসলে পরীক্ষার হলে সে সাধারণ নিয়মে অনেক বড় করে করে আসলে তুমি টাইম পাবা না। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে y = mx প্লাস c আর x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার হলে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, এই জিনিসটা হবে। তো জাস্ট হচ্ছে আমি a b আর হচ্ছে আলফা ভ্যালু বের করলেই হতে পারবে। এবার অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি যে হচ্ছে 2b স্কয়ার বাই a, আর যদি উল্টাটা হয় তাহলে 2 স্কয়ার বাই b। সো আমাদের দেখো এখানে x এর সামনে পজিটিভ আছে, তাহলে আমরা মূল ফরম্যাটে নিয়ে যাই, x স্কয়ার বাই √2 স্কয়ার লিখতে পারি, আর আমরা এখানে লিখতে পারি y স্কয়ার বাই, দেখো এটাকে হচ্ছে যদি ভাগ দাও 2 দিয়ে, তাহলে 4, তার মানে 2 স্কয়ার ইকুয়ালস টু 1। আমরা মূল ফরম্যাটে জাস্ট হচ্ছে নিয়ে আসলাম, তাই না? 2 দিয়ে ভাগ দাও, তাহলে মূল ফরম্যাট, তাহলে এর ভ্যালু হচ্ছে √2 আর বি এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এখন আসো আমরা এখানে যদি বসায় দেই ফাইনালি, তাহলে হচ্ছে 2b স্কয়ার, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে 2 স্কয়ার ডিভাইডেড বাই a মানে হচ্ছে √2।
ওকে, তাহলে আমাদের কত আসতেছে বলো? তাহলে আমাদের আসতেছে 8/√2। ঠিক আছে, 8/√2। সরি, আমাদের হচ্ছে কোন একটা জায়গায় হয়তো সমস্যা হয়েছে। দেখো x² বাই আছে আমাদের 2, তার মানে √2², আর মাইনাস y² বাই, সরি এইটাতে আমাদের একটু ভুল হয়েছে। আমরা যদি 8 কে 2 দিয়ে ভাগ দিই তাহলে 4, এখানে আসলে 1/4 হবে। আমরা এইখানে একটু ভুল করছি, আমাদের এইখানে হবে আসলে ½²। তাহলে আমাদের এইখানে বি এর ভ্যালুটা হবে, আমাদের এইখানে বি এর ভ্যালুটা হবে ½²। তাহলে দেখো তোমরা এটা যদি ক্যালকুলেশনটা করো তাহলে এখন তোমাদের আসবে 1/2 গুণন এই যে 2² তার মানে 1/4√2, তার মানে 2 কাটবে, তার মানে 1/2√2 আসবে। ঠিক আছে, এই যে 2 2 2 গুণা 4, 1/2√2 আসবে। ঠিক আছে, দেখো জাস্ট হচ্ছে তুমি একটু ভালোভাবে ক্যালকুলেশনটা করবা যাতে হচ্ছে উল্টাপাল্টা না হয়। বি এর ভ্যালুটা হচ্ছে এখানে আসলে হাফ হবে। বি এর ভ্যালুটা হাফ হবে। জাস্ট আমরা মেইন যে ফরম্যাট x² বাই a² মাইনাস y² বাই b² সেটাতে নিয়ে যাব, আমরা মেইন ফরম্যাটে নিয়ে যাব। এখন আসলে যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে, তাহলে দেখো 4x², উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা আই থিংক সবাই জানো। তুমি হচ্ছে মেইন ফরম্যাটে নিয়ে যাও। মেইন ফরম্যাট হচ্ছে x² বাই, এখানে 20 দিয়ে ভাগ দাও তাহলে x² বাই 20 হচ্ছে 5 আসতেছে, তাহলে হচ্ছে √5, আর এখানে y² বাই 4 আসতেছে, তার মানে 2² = 1। তাহলে দেখো a আর b এর ভ্যালু আমি জানি, এখন উৎকেন্দ্রিকতাটা হচ্ছে আমরা জানি কি √1 মাইনাস b² বাই a², মানে ছোটটা থেকে বড়টা। তাহলে এটা জাস্ট করো, তাহলে 1 মাইনাস বিটা কত, বিটা হচ্ছে b²টা হচ্ছে 4 আর a²টা হচ্ছে 5, তাহলে 4/5, তাহলে বুঝতে পারতেছো 4/5 তার মানে হচ্ছে 1/√5 চলে আসবে। ঠিক আছে, আর উৎকেন্দ্রিকতা উপবৃত্তের অবশ্যই 1 এর থেকে ছোট হবে, সেটা তোমরা আই থিংক জানো, অবশ্যই 1 এর থেকে ছোট হবে। আচ্ছা, পরাবৃত্তের শীর্ষবিন্দু, দেখো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার আমি হচ্ছে শর্টকাট শিখাই দিতেছি। তোমরা এই কাজ করবা যে যার বর্গ থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করবা, শুধু তার সাপেক্ষে অন্তরীকরণ করবা, এবং এটা হবে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল। যার বর্গ তার সাপেক্ষে অন্তরীকরণ, তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তাহলে দেখো আমাদের y এর বর্গ, শুধু y টার্মগুলো ডিফারেন্সিয়েশন আমরা করব। তাহলে y² প্লাস 2y, এটার যদি হচ্ছে তুমি ডেরিভেটিভ করো y এর রেসপেক্টে, তাহলে আমাদের আসবে 2y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে 0 ধরবা, ডেরিভেটিভ করে 0 ধরবা। হ্যাঁ, যার বর্গ তার সাপেক্ষে ডেরিভেটিভ করে 0 ধরবো, তাহলে y এর ভ্যালু আসতেছে -1, y এর ভ্যালু -1। তো যেইখানে y এর ভ্যালু -1 আছে তুমি হচ্ছে সেটাই দাগাই দিবা। ঠিক আছে, আর আলাদাটা তোমার x এর ভ্যালু আসলে চেঞ্জ লাগবেই না। আর যদি x এর ভ্যালু তোমার বের করতে মন চায়, তাহলে আমরা জানি যে এই x আর y দুইটাই হচ্ছে মূলত পরাবৃত্তের উপরে আছে, সো y এর ভ্যালুটা -1 বসাই দিয়ে তুমি x এর যে ভ্যালুটা পাবা সেটাই হবে তোমার x এর ভ্যালু। ঠিক আছে, তো তুমি যার বর্গ থাকবে তার ডেরিভেটিভ 0 ধরবা। আচ্ছা, এটাতে আসা আমাদের tan এর জাস্ট হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির একটা প্রবলেম। দেখো কি বলছে, বলছে যে হচ্ছে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3, এইটার হচ্ছে মান বের করতে বলছে। সো আমরা দুইটাকেই হচ্ছে tan এ নিয়ে আসি, তাহলে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3, মানে আমরা জানি যে cot এর বিপরীত tan, তাহলে এটা হবে tan ইনভার্স 3। তাহলে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 আমরা কি জানি বলো তো, ফর্মুলা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তার মানে x প্লাস y 1 মাইনাস xy। ঠিক আছে, এখন আসো যে tan ইনভার্স তার মানে আসতেছে আমাদের 5/-5। এই যে 5/-5, এটা দেখে তোমাকে একটু বুঝতে হবে যে দেখো y/x কিন্তু হয়, তাহলে yটা হচ্ছে আমাদের পজিটিভ, xটা নেগেটিভ। তাহলে y পজিটিভ xটা নেগেটিভ, এটা কোথায় বলো তো, y পজিটিভ xটা নেগেটিভ কোথায়, এটা বুঝতে পারতেছো? দেখো আমাদের y/x,
ওয়াই পজিটিভ এক্সটা নেগেটিভ, তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এটা যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? আমাদের রেজাল্টটা চলে আসবে তাহলে পাই মাইনাস পাই বাই 4। তাহলে পাই মাইনাস পাই বাই 4 আমরা জানি হচ্ছে 3 পাই বাই 4। বুঝতে পারছো? এইটা তোমাকে চতুর্ভাগ চিন্তা করতে হবে। এইখানে 5 কেটে গিয়ে -1 আসবে। আমরা জানি যে tan ইনভার্স 1 মানে পাই বাই 4, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা হচ্ছে পাই মাইনাস পাই বাই 4 করে দেবো। ঠিক আছে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে পাই মাইনাস থেটা হয়, দ্বিতীয়তে পাই প্লাস থেটা হয়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। এটা মনে রাখবা, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, এটা আসো আমরা একেবারে শেষের দিকে মোটামুটি চলে আসছি। বলছে যে 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন বলত্রয় একটা বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 নিউটন এবং 5 নিউটনের বলদের মধ্যবর্তী কোণ কত? দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম, যে ধরো যে এইটা হচ্ছে 5, এটা 7 আর এটা হচ্ছে 8। তো বলছে কি যে এরা ভারসাম্য ক্রিয়া করছে, তার মানে এই দুইটার লব্ধি হবে এইটা, শুধু দিকটা বিপরীত, মানে যে কোনো দুইটার লব্ধি হবে বাকিটা। বুঝতে পারছো? তাহলে 8 আর 5 এর যদি তোমাকে কোণ বের করতে বলে, তাহলে তুমি ধরে নিবা যে 8 আর 5 এর যে লব্ধিটা সেইটা হবে আমাদের হচ্ছে 7। বুঝতে পারছো? কারণ এই দুইটার লব্ধি যদি অপরটা হয় তাহলেই আসলে ফাইনালি ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে ভারসাম্য হবে। তাহলে আমাদের 8 আর 5 এর কোণ বের করতে বলছে, সো আমরা হচ্ছে 8 আর 5 এর লব্ধি ধরলাম 7। তাহলে সামান্তরিক যে ফর্মুলাটা আমরা জানি যে 8 স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা ইকুয়াল আর স্কয়ার, তার মানে 7 স্কয়ার। ঠিক আছে, এইটা যদি জাস্ট হচ্ছে তোমরা ক্যালকুলেশনটা করো তাহলে দেখবা যে হচ্ছে cos আলফা ইকুয়াল -1/2 চলে আসবে। সাধারণত এই টাইপের অ্যানসার গুলাই হয় -1/2। তোমরা একটু জাস্ট ক্যালকুলেশন করো, এখানে আসতেছে 64 প্লাস 25 -49, আর এটা দিয়ে যদি ভাগ দাও -1/2 আসবে, তখন আমাদের আলফাটা হচ্ছে 120 ডিগ্রি। মনে রাখবা এখানে সাধারণত তোমার -1/2 বা √3/2 তোমার জানা ভ্যালু গুলাই আসবে। সো আমি যেহেতু এটা আগে থেকেই জানি, সো আমি হচ্ছে এই জন্য তোমাদের করাই দিলাম। আচ্ছা, এটা আসো, এই যদি কখনো এরকম বলা থাকে যে বলের দিকের সাথে লব্ধিটা যদি কখনো বলের দিকের সাথে সমকোণ হয়, ঠিক আছে, কোনো বিন্দুতে পি এবং 25 নিউটন মানের দুইটি বলের লব্ধি 20 নিউটন, যা পি বলের দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। তাহলে দেখো ব্যাপারটা এরকম, ধরো যে এটা পি বল আর এইটা হচ্ছে আমাদের এই যে 25 নিউটনের বল। এখন বলছে কি যে লব্ধিটা হচ্ছে পি এর সাথে সমকোণ, এই যে লব্ধিটা হচ্ছে পি এর সাথে সমকোণ। তো যখনই এইরকম কথা বলা থাকবে যে যার সাথে সমকোণ সেই কিন্তু হচ্ছে ছোট হয়, তাহলে দেখো তো এই লব্ধিটা যদি সমকোণ হয়, আমরা যদি এখানে এখন একটা সামান্তরিক আঁকি, তাহলে আলটিমেটলি আমাদের এইটাও কিন্তু 25 হবে। তাহলে আমাদের এই যে পি আর আর হচ্ছে 25 মিলে একটা সমকোণ তৈরি করবে। তো আমরা এটা এইভাবে শিখতাম যে লব্ধি হবে যদি কখনো এরকম বলা থাকে যে একটার সাথে সমকোণ লব্ধি, তাহলে লব্ধিটা আমরা শিখতাম এভাবে যে লব্ধি হবে √ বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, মানে বড় বলটা থেকে ছোটটা মাইনাস করে দেব। তাহলে দেখো আমাদের লব্ধিটা বলা আছে কত? লব্ধিটা বলা আছে 25, তাহলে আমাদের 20 বলা আছে, তাহলে 20 ইকুয়াল হবে আমাদের কি বলতো √ এখন বড় কোনটা দেখো, যার কাছ দিয়ে যায় সে বড়, এখানে হবে 25 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, 25 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা জানি হয়তো যে হচ্ছে আমাদের 20, 25 আর হচ্ছে 15 মিলে হচ্ছে আমাদের কি তৈরি হয় বলতো? 20, 25 আর 15 মিলেই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, তাই না? সো 20, 25 আর 15 মিলে যেহেতু হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, বা এটা তোমরা ক্যালকুলেশন করে এটা পাবা যে এক্স স্কয়ার ইকুয়ালস টু আসলে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, তার মানে এটা আসলে 15 স্কয়ার হয়। এক্স এর ভ্যালু হচ্ছে 15। বুঝতে পারছো? দেখো এটা মনে রাখবা। আরেকটা কথা বলে দিই, যদি এরকম কেস থাকে তাহলে আলফা বের করতে বললে বলবা মাইনাস ছোট বাই বড়। মানে যদি কখনো এইরকম কেস থাকে যে লব্ধিটা হচ্ছে কোনো বলের সাথে লম্ব বরাবর, তাহলে এদের কোণটা কত হবে সেটা হচ্ছে cos আলফা ইকুয়াল
মাইনাস ছোট বাই বড়, মানে একটা বড় বল থাকবে একবার, একটা ছোট বল থাকবে, এই ছোট ছোট বলটার সাথেই লম্ব বরাবর হবে, ঠিক আছে, কারণ এইটা থেকেই বেশি দূরে যাবে। তো আলফা বের করবা এই মাইনাস ছোট বাই বড় দিয়ে, আর লব্ধিটা বের করবা রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। সো লব্ধি দেয়া ছিল আর বড়টা দেয়া ছিল, আমরা ছোটটা বের করে ফেলছি। ওকে, এগুলা আসে, এগুলা প্রায় ইউনিভার্সিটিতে আসো। দেখো আমাদের হচ্ছে একেবারে লাস্ট প্রশ্ন এটা, রাইট, এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট প্রশ্ন। বলা আছে যে একটা শূন্য কূপে একটা পাথর খণ্ড ফেললে তা হচ্ছে 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছায়। 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছেছে। তো ধরা যাচ্ছে এটা হচ্ছে একটা কূপ, এটা তুমি হচ্ছে একটা পাথর ফেলাইছো, যাচ্ছে 4 সেকেন্ডে এখানে চলে আসছে। তো বলো তো এই কেন এ আসলে পড়তেছে? অবশ্যই গ্রাভিটির কারণে। তো এর আদি বেগটা তো শূন্য ছিল, গ্রাভিটির কারণে নিচের দিকে কোনো একটা বস্তু কত দূরত্ব যাবে সেটা আমরা জানি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এইখানে তো ইউ এর ভ্যালু 0, তাহলে হাফ জি 9.8 ইন্টু টি স্কোয়ার, বলছে 4 সেকেন্ড সময় লাগছে। তো এইখান থেকে হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেশন করে এটা বের করো। তাহলে আমাদের হচ্ছে 16 ইন্টু হাফ, তার মানে 8 ইন্টু 9.8, তার মানে আমাদের 8 8 64 4, আর 8 লং 72, আর 6 হচ্ছে আমাদের 8 8 64, আর 8 লং হচ্ছে আমাদের হচ্ছে 72, 72 হচ্ছে 78 দশমিকের পর এক ঘর, আমাদের আসছে 78.4 মিটার। বুঝতে পারছো? দেখো আমাদের জাস্ট হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ইউ এর ভ্যালু 0, এটা করলেই কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। সো আমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আজকে কোশ্চেন সলভ ছিল। আশা করি তোমরা আগে নিজেরা ট্রাই করে তারপর হচ্ছে সলিউশনটা এক একটা প্রশ্ন দেখবা। আমরা নেক্সট দিন চিটাগাং ইউনিভার্সিটি এবং হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জিএসটি এগুলোর প্রশ্ন ধীরে ধীরে হচ্ছে আমাদের চ্যানেলে হচ্ছে আপডেট করতে থাকবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা ভার্সিটি প্রিপারেশন যারা নিতে চাও তারা আমাদের ক্লাসগুলো হচ্ছে সুন্দরভাবে ফলো করতে পারো। সো আবারও তোমাদেরকে সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম বলে আচ্ছা আজকের ক্লাস হচ্ছে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।